আমি ওয়েলকাম করছি আমার আরেক লেকচার, থার্ড লেকচারে, যেখানে আমি আগের লেকচারে বলে দিয়েছিলাম যে আমি গ্রুপ থিওরির যত এক্সাম্পলস আছে সেইগুলো নিয়ে ডিল করব। গ্রুপ থিওরির ডেফিনেশন আমি আগের লেকচারে দিয়েছি উইথ ইটস সাবস্ট্রাকচারাল ডেফিনেশনস। আই মিন গ্রুপয়েড বা মোনয়েড যে ডেফিনেশন আমি দিয়েছি, বা সেমি গ্রুপস। এবার আমরা যে এক্সাম্পলগুলো নিয়ে ডিল করব সেগুলো সবই আমি গ্রুপের এক্সাম্পল হিসেবেই নেব, এবং এটা অটোমেটিক্যালি মোনয়েড বা গ্রুপয়েড হয়ে যাবে, এবং যেটা গ্রুপ হবে না সেটা কি সাবস্ট্রাকচারে দাঁড়াচ্ছে সেটা আমরা দেখব। ফার্স্ট যে এক্সাম্পলটা আমি নেব, খুব ইজি এক্সাম্পল, আমরা আগেও নিয়েছি যখন আমরা বাইনারি অপারেশন নিয়ে ডিল করছিলাম। বাইনারি অপারেশনের যে এক্সাম্পলগুলো আমরা দেখেছি, অবশ্যই সেই এক্সাম্পলগুলো আমরা এখানে কনসিডার করব। প্রথম যে এক্সাম্পলটা, সবচেয়ে সিম্পলেস্ট এক্সাম্পলটা হলো z প্লাস, অর্থাৎ সেট অফ ইন্টিজার্স। জেডটা আমরা বলি সেট অফ অল ইন্টিজার্স, আর প্লাস হচ্ছে ইউজুয়াল অ্যাডিশন। ইউজুয়াল অ্যাডিশন, যে অ্যাডিশন আমরা করে অভ্যস্ত। আন্ডার দিস সিস্টেম আর আন্ডার দিস স্ট্রাকচারাল সিস্টেম, ইট ইজ আ ম্যাথমেটিক্যাল সিস্টেম, মানে এটাতে বাইনারি অপারেশন হয় সেটা আমরা আগেই দেখেছি। আর অ্যালং উইথ এ বাইনারি অপারেশন, অর্থাৎ এটা গ্রুপয়েড হয়ে যাচ্ছে। এবার আমাদের যেগুলো চেক করতে হবে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। অফকোর্স অ্যাসোসিয়েটিভিটি চেক করার এখানে কিছু দরকার নেই, বিকজ আমরা জানি যে অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ। অ্যাডিশন অ্যাসোসিয়েটিভ বলতে যদি আমরা তিনটে ইন্টিজার কনসিডার করি এবং তাদেরকে অ্যাডিং করি, তাহলে এ প্লাস বি প্লাস সি যা দেবে, এ প্লাস বি প্লাস সিও আমরা তাই আনসার দেবে অন ইন্টিজার্স। সো অ্যাসোসিয়েটিভ। নেক্সট আমাদের আইডেন্টিটির ইউনিভার্সগুলো দেখে নিতে হবে। সো প্রত্যেকটা ইন্টিজারের জন্য ফর অল এ বিলংস টু জেড, আমরা কি জানি যে কোনো ইন্টিজারকে যদি আমরা জিরো ইন্টিজারের সাথে যোগ করি দুদিক দিয়ে, লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে, তাহলেও আমাদের ইন্টিজারটা আনচেঞ্জ থেকে যায়। সো জিরো ইজ দি আইডেন্টিটি এলিমেন্ট অফ দিস স্ট্রাকচার। আর কি ইনভার্স বাকি আছে, তো যে কোনো একটা এলিমেন্ট আমি যদি নিই এ, তার সাথে যদি তার করেসপন্ডিং নেগেটিভ মানে মাইনাস এ কে যদি আমি যোগ করি, দেন উই অলওয়েজ কাম টু জিরো, এবং এই অ্যাডিশনটা আমরা বোথ এন্ডসে করতে পারি, এবং এটা ট্রু হবে ফর এনি এ। তাহলে আমরা বলতে পারি যে ইনভার্স অফ এ হচ্ছে মাইনাস এ। ইনভার্স অফ এ কে অনেক সময় আমরা এরমভাবে এ ইনভার্স বলে নোট করি, বা অথবা এ প্রাইম, এনিথিং। এটা হলো নেগেটিভ অফ দ্য ইন্টিজার, এবং যেহেতু আমরা সেট অফ অল ইন্টিজার্স নিয়েছি, তার মানে আমার নেগেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভ ইন্টিজার্স আর প্রেজেন্ট আছে এর মধ্যে। সো উই হ্যাভ নো প্রবলেম। কিন্তু যদি আমরা শুধু জেড প্লাস নিতাম, মানে একটু ছোট্ট করে অ্যাড করি, যে যদি জেড না নিয়ে জেড প্লাস নিতাম, জেড প্লাস মানে হচ্ছে সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, সেক্ষেত্রে কি সেই জেড প্লাস প্লাসটা একটা গ্রুপ হতো? হতো? মাই আনসার ইজ নো, কারণ না এর মধ্যে জিরো আছে, না এর মধ্যে নেগেটিভ পার্টগুলো আছে, নেগেটিভ ইন্টিজার্সগুলো প্রেজেন্ট। তার মানে আমরা আইডেন্টিটি ইনভার্স দুটোই পেতাম না। অবশ্যই এখানে আমরা বাইনারি অপারেশন বলতে পারতাম, তার কারণ দুটো পজিটিভ ইন্টিজারকে যোগ করলে একটা পজিটিভ ইন্টিজারই হয়, বা অ্যাসোসিয়েটিভও বলা যেত, যেহেতু তিনটে অ্যাসোসিয়েটিভিটির আন্ডারে তিনটে পজিটিভ ইন্টিজারের যোগফলটাকে আমরা সবসময়তে এইভাবে ভাগ করে নিতে পারি, যাতে আনসারটা একই থাকে। সো আমরা জেড প্লাস প্লাসকে সেমি গ্রুপ বলতে পারবো, কিন্তু গ্রুপ বলতে পারবো না। তো এটা একটা সাবস্ট্রাকচারাল নন এক্সাম্পল অফ গ্রুপস, যেটা আমরা এর মধ্যেই করি। এছাড়া যদি আমি
আরেকটু ডিটেলে বলি তাহলে আমি জেডের জায়গায় এবার আমি যদি আরেকটু বড় স্ট্রাকচার নিয়ে নিলাম, সাবসেট সরি সুপারসেট নিয়ে নিলাম, অর্থাৎ কিউ প্লাস মানে সেট অফ র্যাশনালস, আর প্লাস অর্থাৎ সেট অফ রিয়েলস, সি প্লাস অর্থাৎ সেট অফ কমপ্লেক্স নাম্বারস, এরা সবাই কিন্তু গ্রুপস। এরা সবাই কিন্তু গ্রুপস, কারণ দুটো র্যাশনাল আমি ফার্স্ট লেকচারে ডেফিনেশনটা দিয়েছিলাম যে all those p by q's such that pq belongs to z and q is not equal to 0. সো এই ধরনের এলিমেন্টসগুলো ফ্র্যাকশনাল ফর্মের যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকে আমরা র্যাশনালস বলি, অর্থাৎ এখানে কিন্তু ইন্টিজারগুলো ইনক্লুডেড। সো এরা অ্যাডিশনের আন্ডারে গ্রুপ ফর্ম করবে, রিয়েলসও ফর্ম করবে, এবং এই দুটোর ক্ষেত্রেই ইনভার্সগুলো আর আইডেন্টিটিগুলো কিন্তু জেডের মতোই, জাস্ট মাইনাস অফ পি বাই কিউ বা 0। সি প্লাসের ক্ষেত্রে আমরা কমপ্লেক্সের এলিমেন্টসগুলো জানি কীরকম হয়, কমপ্লেক্স নাম্বারগুলো কীরকম হয়, এ প্লাস আই বি ফর্মের, যেখানে এ বিগুলো আমার রিয়েল নাম্বারস, এটাকে আমরা বলি ইম্যাজিনারি পার্ট একটা রিয়েল পার্ট বলি। আই হচ্ছে আমাদের আইওটা ইম্যাজিনারি, লিখে রাখি সেটার মধ্যে লিখে রাখি। সো এই কমপ্লেক্স সেটটাও কিন্তু আন্ডার কমপ্লেক্স অ্যাডিশন ইজ নাথিং ডিফারেন্ট, ওটা জাস্ট কম্পোনেন্ট ওয়াইজ অ্যাডিশন, অর্থাৎ রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টের অ্যাডিশন আর ইম্যাজিনারি পার্টের সাথে ইম্যাজিনারি পার্টের অ্যাডিশন। এ প্লাস সি প্লাস আই ইন্টু বি প্লাস ডি, এটাই হবে আমার এর আন্ডারে। ওটা একটা বাইনারি অপারেশন, বিকজ এ প্লাস সি আর বি প্লাস ডি অ্যাগেন রিয়েল নাম্বারস। সো রিয়েল নাম্বারস যদি বাইনারি অপারেশন হয় আন্ডার অ্যাডিশন, তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রেও ব্যাপারটা আনচেঞ্জড। এবং এর ক্ষেত্রে আইডেন্টিটি কী হবে? অফকোর্স 0, কারণ 0 মানেই হচ্ছে 0 প্লাস 0i। আর ইনভার্স কী হবে? ইনভার্স হবে জাস্ট মাইনাস অফ দ্য নাম্বার। ওকে, সো এগুলো খুব সিম্পল এক্সাম্পলস যেগুলো নিয়ে আমরা ডিল করছি। এরপরে সেকেন্ড যে এক্সাম্পল প্যাটার্নটা নিচ্ছি, সেখানে আমাদের আছে, বা আমি বাইনারি অপারেশনটা একটু চেঞ্জ করছি, অর্থাৎ ইনস্টেড অফ ইউজুয়াল অ্যাডিশন নাও আই উইল কনসিডার ইউজুয়াল মাল্টিপ্লিকেশন। না, মাল্টিপ্লিকেশনের আন্ডারে আমরা আগেই দেখেছি যে জেড ডট একটা ম্যাথমেটিক্যাল সিস্টেম, অর্থাৎ এটা একটা গ্রুপ ওয়াইড হচ্ছে, মানে বাইনারি অপারেশন হচ্ছে। শুধু তাই নয়, অ্যাসোসিয়েটিভও হচ্ছে। তাহলে আমাদের যেটা দেখা বাকি আছে সেটা হচ্ছে এটার আইডেন্টিটি এলিমেন্টটা কি আর ইনভার্সটা কীরকম হতে পারে। মানে এটা অলরেডি একটা সেমি গ্রুপ স্ট্রাকচার হয়েই আছে। এবার আইডেন্টিটি এলিমেন্ট কি না, আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এমন একটা এলিমেন্ট যার সাথে যদি আমি যে কোনো, ফর অল এ বিলংস টু জেড, যে কোনো এর এলিমেন্টকে যদি আমরা আইডেন্টিটি এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের এলিমেন্টটা ব্যাক করে, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট ইজ নাথিং বাট 1। এই 1টাই হচ্ছে জেড ডটের আইডেন্টিটি এলিমেন্ট। বাট হোয়াট অ্যাবাউট ইনভার্স? ইনভার্স কি? ইনভার্স কি, ডেফিনেশন কি, যে একটা এলিমেন্ট এর ইনভার্স একটা এলিমেন্ট এ প্রাইম হবে যদি তাদের ইউজুয়াল মাল্টিপ্লিকেশনের আন্ডারে প্রোডাক্টটা ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট হয়, অর্থাৎ 1, এবং সেটা বোথ সাইডেড। তাহলে এখান থেকে আমরা এ ইনভার্সের ব্যাপারে কি বলতে পারি? সিম্পল ক্যালকুলেশন বলে যেটা হলো 1/a, কারণ 1/a কেই আমি এর সাথে ইউজুয়ালি মাল্টিপ্লাই করলে পেয়ে যাব 1। বাট is this possible for every element, for all a? পসিবল কি? প্রথমত জেড এর মধ্যে আছে 0, 0-র জন্যই তো এটা পসিবল হবে না। এছাড়া আর কি আছে? আর যে কোনো নন জিরো এলিমেন্ট এবং which is not 1 or -1, তার ক্ষেত্রেও কিন্তু এটা পসিবল না।
only possibility will be of inverse will be for a or for 1 or minus 1 কেন কারণ 1 নিজেই নিজের ইনভার্স এবং মাইনাস 1ও নিজেই নিজের ইনভার্স এছাড়া আমি যদি 2 নিই তাহলে আমরা জানি যে ইনভার্সটা কি হবে হাফ কিন্তু হাফ কি z এর মেম্বার সো z ডট ইজ নট এ গ্রুপ তাহলে কখন গ্রুপ হবে যদি আমরা এরকম ফ্র্যাকশনাল কম্পোনেন্টসগুলো পেয়ে যাই তাহলে কখন আমরা ফ্র্যাকশনাল কম্পোনেন্টসগুলো পেয়ে যাব যখন আমাদের সেটটাকে আমরা একটু এনলার্জ করব ফ্রম ইন্টিজার সেটস অর্থাৎ যদি আমরা সেটটাকে কিউ নিই ওকে বা যদি আমরা সেটটাকে আরও বড় করি অর্থাৎ রিয়েল নাম্বারসগুলোকে নিই মানে সেট অফ র্যাশনালস বা সেট অফ রিয়েলস বা আমরা কমপ্লেক্সও নিতে পারি কিন্তু এখানেও কিন্তু পুরোপুরি গ্রুপ হলো না কেন হলো না তার কারণ হচ্ছে এই সবকটাতে 0 প্রেজেন্ট এবং 0-র কি ইনভার্স থাকবে আবার সেই একই ওপর থেকে দেখো 0-রও ইনভার্স কিন্তু পসিবল নয় আন্ডার ইউজুয়াল মাল্টিপ্লিকেশন সো 0 আমাদের বাদ দিতে হবে দ্যাট মিনস আমরা যে স্ট্রাকচারটা কনসিডার করব টু ফর এক্সিস্টেন্স অফ গ্রুপ অ্যাক্সিওমস সেটা হবে কিউ স্টার কি কিউ মাইনাস দ্য এলিমেন্ট 0 অর আর স্টার মানে আর মাইনাস দ্য এলিমেন্ট 0 বা সি স্টার সি মাইনাস দ্য এলিমেন্ট 0 এবার 0টাকে বাদ দিয়ে দিলাম এবার আমার আর কোনো সমস্যা থাকছে না সো আন্ডার ইউজুয়াল মাল্টিপ্লিকেশন অল অফ দেম উইল ফর্ম গ্রুপস I leave it to you all to check their identity elements and inverse elements, especially inverse elements for C star. এটা একটু চেক করো কি হতে পারে so these are some basic group theory structures but এরা সবাই হলো infinite groups অর্থাৎ এরা হচ্ছে axiom satisfied on an infinite non-empty set এটা কিন্তু finite groups না সবকটাই infinite groups আর কি infinite groups আমি কনসিডার করতে পারি দেখি নেক্সট যে infinite গ্রুপটা আসছে সেটা হলো my third example যেটাকে আমি বলছি nz প্লাস এবার nz কি nz হচ্ছে সেট n times a বা n into a such that a is a member of z অর্থাৎ a is an integer nটাকে আমরা বলবো একটা ফিক্সড ইন্টিজার ঠিক আছে ফিক্সড ইন্টিজার মানে n ইন্টিজারটা ফিক্সড সেটাকে আমি প্রত্যেকটা ইন্টিজারের সাথে মাল্টিপ্লাই করলে যে সেটটা পাবো সেই সেটটা হলো nz ফর এক্সাম্পল 2z কিরকম 2z মানে আমি সবার সাথে 2 মাল্টিপ্লাই করেছি 0 তো 0ই থাকবে প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 এইভাবে চলবে বা 3z এটা কিরকম হবে 0 মাল্টিপলস অফ 3 1 এর সাথে 3 মাল্টিপ্লাই হলো তারপরে 6 তারপরে 9 চলবে তো এরা হয়ে যাচ্ছে অ্যাজ কাইন্ড অফ মাল্টিপলস অফ 2 or বা মাল্টিপলস অফ 3 বা মাল্টিপলস অফ n দেখা যাবে it also forms a group under usual addition আমি ক্লাস নিয়েছি usual addition বাট এক্ষেত্রেও নোট করে দেখবে যে আমাদের যে আইডেন্টিটি এলিমেন্ট বাকিগুলো তো যেহেতু ইন্টিজারের ক্ষেত্রে সত্যি বাইনারি অপারেশন হচ্ছে প্লাস বা অ্যাসোসিয়েটিভ হচ্ছে এগুলো যেহেতু ইন্টিজার্সে সত্যি আর এনজেড গুলো হচ্ছে ইন্টিজার্স সেজন্য তো অটোমেটিক্যালি ট্রু হয়ে যাবে যে দুটো দেখতে হবে সেটা হচ্ছে আইডেন্টিটি আর ইনভার্স আইডেন্টিটি এক্ষেত্রেও 0 কারণ 0 প্রেজেন্ট 0 প্লাস na ইকুয়ালস টু na প্লাস 0 ইকুয়ালস টু 0 ফর অল এলিমেন্টস আইডেন্টিটি এলিমেন্ট is 0 সরি সো যেহেতু যেটা হচ্ছে সেই জন্য এটা আইডেন্টিটি এলিমেন্ট শুধু তাই না na প্লাস
মাইনাস এন এ হচ্ছে 0 ইকুয়ালস টু মাইনাস এন এ প্লাস এন ই, এটাও মাইনাস এন এই হচ্ছে ইনভার্স। এবার এন তো ফিক্সড ইন্টিজার, সেজন্য মাইনাস এন এ, ওকে, মাইনাস অফ এন এ বলা, এটাও বলা যেতে পারে, এটা হচ্ছে মাইনাস এন ইন্টু এ, এইভাবেও আমরা দেখে নিতে পারি। আবার এন ইন্টু মাইনাস, সো এইভাবে আমরা ইনভার্সটাকে জেনারেট করতে পারি। নেক্সট আমরা ম্যাট্রিক্সের এক্সাম্পলে আসছি। ম্যাট্রিক্সের যে এক্সাম্পলটা আমরা নেব সেটা আমরা নেব, আমি এমনিতে যখন বাইনারি অপারেশন ডিসকাস করেছিলাম সেখানে বলেছিলাম যে এম এন আর আর এম আর দুটো সেট অফ ম্যাট্রিক্সের কীভাবে তফাৎটা এবং তার জন্য কোনটা বাইনারি অপারেশন হবে কোনটা হবে না। তো আমি অফকোর্স এম এন আর থেকেই নেব, এন না নিয়ে এম টু আর নিলাম, জাস্ট 2x2 ম্যাট্রিক্সের সেট উইথ রিয়েল এন্ট্রিজ। এর সাথে অফকোর্স প্লাসটা যেটা বাইনারি অপারেশন নিয়েছি সেটা ম্যাট্রিক্স অ্যাডিশন নিয়েছি। আন্ডার দিস আই কনসিডার টু ম্যাট্রিসেস, দুটো ম্যাট্রিক্স কনসিডার করলাম। তো অফকোর্স দুটোর যোগফল একটা ম্যাট্রিক্স হবে অফ দি সেম অর্ডার উইথ রিয়েল এন্ট্রিজ। দেয়ারফোর আমি অ্যাডিশনের রেসপেক্টে এই স্ট্রাকচারটাকে একটা গ্রুপয়েড বলতে পারি, বা বলতে পারি যে প্লাস ইজ এ বাইনারি অপারেশন। অনেক বইতেই বলবে দেয়ারফোর প্লাস ইজ ক্লোজড, ব্যাপারটা একই। আমি বাইনারি অপারেশন বলছি তার কারণ ক্লোজার বলতে আমি সবসময় একটা সাবসেটের ওপরে ক্লোজড ডেফিনিশন দিয়েছি। যখন আমি ফুল সেটে নিচ্ছি তখন সেটাকে আমরা জাস্ট বাইনারি অপারেশন কিনা চেক করলে দ্যাট ইজ এনাফ বলে দিয়েছি। এরপরে অ্যাসোসিয়েটিভিটি, না ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে, ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ, a plus b plus c. So for all a b c belongs to m2r, আমি এখানে ক্যাপিটাল নিচ্ছি মানে সব কিন্তু ম্যাট্রিক্স। নেক্সট, যে কোনো আরবিট্রারি ম্যাট্রিক্সের সাথে যদি নাল ম্যাট্রিক্সকে যোগ করি তাহলে ম্যাট্রিক্সটা আনচেঞ্জ থাকে ফর অল এ বিলংস টু m2r। এবার এই O2টা কি? O2 মানে হচ্ছে নাল ম্যাট্রিক্স অফ অর্ডার 2, অর্থাৎ 0 0 0 0। ওকে, যে কোনো আরবিট্রারি ম্যাট্রিক্সের সাথে যদি আমি নাল ম্যাট্রিক্সকে যোগ করি ইট রিমেইনস আনচেঞ্জ। তো এটাই হলো আমার আইডেন্টিটি এলিমেন্ট। ইনভার্স a প্লাস মাইনাস a দেবে O2, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস a প্লাস a। খুব সিম্পল, একটা ম্যাট্রিক্সের সাথে যদি অ্যাড করি নেগেটিভ অফ দ্যাট ম্যাট্রিক্স, অর্থাৎ নাম্বারগুলো নেগেটিভ হয়ে যাবে, অ্যাড করলে এটা দেবে নাল ম্যাট্রিক্স। মাইনাস এ ইজ দি ইনভার্স অফ এ। শুধু তাই নয়, এ প্লাস বি আবার ইকুয়াল টু বি প্লাস এও, অর্থাৎ কমিউটেটিভও বটে। সো ম্যাট্রিক্স অ্যাডিশনের আন্ডারে M2R ইজ নট অনলি এ গ্রুপ বাট এ commutative group or abelian group। abelian group আমি ডেফিনিশন দিয়েছিলাম, commutative group or abelian group। শুধুমাত্র ম্যাট্রিক্সই না, আগে যে এক্সাম্পলগুলো আমি দিয়েছি সেগুলো সব কমিউটেটিভই হবে, বিকজ রিয়েল নাম্বারসের ক্ষেত্রে 2 into 3ও যা 3 into 2ও তাই। সো রিয়েল নাম্বারস বা কমপ্লেক্স সব ক্ষেত্রেই কিন্তু কমিউটেটিভিটি প্রিভেল করবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। নেক্সট আমি যে এক্সাম্পলটা দেব সেক্ষেত্রে আমি জাস্ট যেমন করি ইউজুয়াল ম্যাট্রিক্স অ্যাডিশনকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে চেঞ্জ করব, অর্থাৎ ইনটু ডট। সেক্ষেত্রে ডটটাকে জাস্ট আমরা নেব ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনও কিন্তু অ্যাসোসিয়েটিভ।
ম্যাট্রিক্স চ্যাপ্টারে আশা করছি সেটা অলরেডি পড়া আছে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বাইনারি অপারেশন তো বটেই, আন্ডার স্কোয়ার ম্যাট্রিসেস মাল্টিপ্লিকেশন ইজ পসিবল, যেটা আবার একটা স্কোয়ার ম্যাট্রিক্সই দেবে, দেয়ারফর ইট ইজ আ বাইনারি অপারেশন। তার মানে অ্যাসোসিয়েটিভ আর বাইনারি অপারেশন অটোমেটিক্যালি হোল্ড করছে। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আন্ডারে n2 আর একটা সেমি গ্রুপ অলরেডি দাঁড়িয়ে যাচ্ছে। এরপরে কি আসবে? ইনভার্স আর আইডেন্টিটি চেক করা। তো আইডেন্টিটি খুব সোজা, যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স I2 আমি প্রোডাক্ট করে দিই তাহলে সেটা কিন্তু সবসময়তেই ম্যাট্রিক্সকে ফেরত দেয়। I2 কেন? কারণ n2-তে আছি, অর্থাৎ অর্ডার 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0। এটা কিন্তু নর্মাল ম্যাট্রিক্সের আমাদের প্রপার্টি, আমরা সবাই জানি I2টা হচ্ছে আইডেন্টিটি, অর্থাৎ মোনয়েডও কিন্তু হয়ে গেল সেমি গ্রুপ উইথ আইডেন্টিটি। ঠিক আছে, তো কি বাকি রইল চেক করা? শুধু ইনভার্স। এ ইনভার্স মানে আমরা সবাই জানি এ ইনভার্স মানে 1/date ইন্টু অ্যাডজয়েন্ট। আমরা সবাই এটা কিন্তু পড়েছি, আমি সিম্পলটা দিয়েই ডিল করছি। নাও উইল ইনভার্স অফ এ ম্যাট্রিক্স always exist? My answer is does not exist for all. কেন? কারণ আমাদের এই 2x2 ম্যাট্রিক্সগুলোর মধ্যে এমন একটা ম্যাট্রিক্সও আছে যার ডিটারমিনেন্টটা 0। খুব সিম্পল একটা এক্সাম্পল, একটা এ নিলাম যেটাকে আমরা একটা নন জিরো ম্যাট্রিক্স সিস্টেম এরকম, তাহলে এক্ষেত্রে ডিটারমিনেন্টটা কি? ডিটারমিনেন্টটা হলো 0, একটা রো 0, অর্থাৎ ডিটারমিনেন্টটা 0। এক্ষেত্রে এর ইনভার্স কি এক্সিস্ট করবে? এ ইনভার্স উইল নট এক্সিস্ট। আমরা জানি যে শুধু নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেরই ইনভার্সটা এক্সিস্ট করে, যেখানে এটা হলো একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে এর ইনভার্স থাকছে না। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স নেই, বাট আমি মোনয়েড অবধি তো এসেছি, কিন্তু আমি ইনভার্সটাকে প্রমাণ করতে পারলাম না, এখানে আমরা ফেলিয়ার। তো আমরা বলতে পারবো না যে m2r ইজ আ গ্রুপ। m2r ডটকে আমরা বলতে পারি নট এ গ্রুপ বাট এ মোনয়েড, নট এ গ্রুপ বাট এ মোনয়েড। দেন ন্যাচারালি একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে যায় যে তাহলে কখন পসিবিলিটি আছে ইনভার্স এক্সিস্ট করার? সেক্ষেত্রে আমাদের তাহলে কি চুজ করতে হবে? আগের এক্সাম্পলটা থেকেই আশা করছি সেটা ক্লিয়ার হয়ে গেছে যে যদি আমরা একটা সেট নিই অফ 2x2 ম্যাট্রিসেস, যেখানে এ বি সি ডি গুলো রিয়েল, অর্থাৎ ম্যাট্রিক্স উইথ রিয়েল এন্ট্রিজ, কিন্তু শুধু সেটা নিলেই হবে না, তার সাথে কি নিতে হবে? এডি মাইনাস বিসি ইজ নন জিরো, এটা কিন্তু আমাদের ভাইটালি নিতে হবে। তার মানে ডিটারমিনেন্টটা আমাদের নিয়ে নিতে হবে নন জিরো। এই সেটটা অ্যাকচুয়ালি কি? সেট অফ অল নন সিঙ্গুলার ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিজ। Set of all non-singular matrices with real entries of order 2. অর্ডার এনও নেওয়া যায়, অর্ডার 2টাকে আমাকে দেখাতে আমার সুবিধা হবে বলে আমি অর্ডার 2 এর উপরে রাখছি ব্যাপারটাকে, এবং এটার একটা স্পেশাল নামও আছে, সেই নামটা আমি দিতে চলেছি। তো এই ক্ষেত্রে এটা বাইনারি অপারেশন তো বটেই, যদি চেক করতে হয় ইউ ক্যান গো বাই এ বি সি ডি, একটা আরবিট্রারি 2x2 ম্যাট্রিক্স, এর সাথে সে পি কিউ আর এস আর একটা আরবিট্রারি ম্যাট্রিক্স নিয়ে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করো। দুটো আরবিট্রারি ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা যায়। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সবাই জানে, এ পি প্লাস বি আর, সি পি প্লাস ডি আর, এ কিউ প্লাস বি এস, সি কিউ প্লাস ডি এস। সো এটাও কিন্তু এরাও হচ্ছে রিয়েল নাম্বারস হয়ে গেল। ওকে, রিয়েল নাম্বারস কেন? কারণ প্রোডাক্ট অফ টু রিয়েলস ইজ আ রিয়েল অ্যান্ড অ্যাডিশন অফ টু রিয়েলস ইজ অলসো রিয়েল। এখানে প্রোডাক্ট অফ টু রিয়েলস এটা রিয়েল হয়ে গেল, আবার দুটো প্রোডাক্টের অ্যাডিশনটাও রিয়েল, অর্থাৎ পুরো কম্পোনেন্টটাই রিয়েল হয়ে গেল। সো ইট ইজ অলসো দ্য সেম স্ট্রাকচার। ওকে, এবং যেহেতু এদের দুটোনের ডিটারমিনেন্টটা নন জিরো, তার মানে ডিটারমিনেন্ট অফ এ নন জিরো, ডিটারমিনেন্ট অফ বি নন জিরো হলে ডিটারমিনেন্ট অফ এবিটা নন জিরো, মানে অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট অফ এ
ডিটারমিনেন্ট অফ এ বি আমরা জানি ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি which will be non-zero because they both are non-zero. সুতরাং এটা অফকোর্স আবার জি এর মেম্বার হয়ে যাবে, অর্থাৎ এটা একটা বাইনারি অপারেশন হয়ে যাবে। ওকে, নেক্সট আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা জানি I2 1 0 0 1, এটাই কিন্তু আমাদের আইডেন্টিটি এলিমেন্ট হবে বাই দি সেম এক্সপ্লানেশন অ্যাজ আই গেভ ফর দি লাস্ট এক্সাম্পল। এই অবধি তো ঠিক আছে। এরপরে আমাদের যেটা বার করতে হবে সেটা হলো এটার ইনভার্স। আমরা জানি যে ইনভার্স বার করাটা এখানে ইজি হয়ে যাবে। আমরা নর্মাল ইনভার্স যেভাবে বার করে সেইভাবেই বার করবো। এখানে 2x2 ম্যাট্রিক্স আছে, বার করাটা এমন কিছু জটিল নয়। যদি এ এ বি সি ডি হয় তাহলে এ ইনভার্স ইকুয়াল টু I2 ইকুয়াল টু এ ইনভার্স এ হবে। তাহলে এ ইনভার্সটা আমরা জানি কি হবে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ। ওকে, সো কিভাবে আমরা বার করব? ডিটারমিনেন্ট আমরা অলরেডি জানি এডি মাইনাস বিসি, অ্যাডজয়েন্টটা বার করব এবং আমরা 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা খুব সিম্পলি বেরোয় আমরা জানি। তো আমি একবারই লিখে দিচ্ছি 1 বাই এডি মাইনাস বিসি ইন্টু ম্যাট্রিক্সটা কি হবে, প্রিন্সিপাল ডায়াগোনালটা জাস্ট অল্টার করে আর আদার ডায়াগোনালটা নেগেটিভ দিয়ে অ্যাডেড হয়, অর্থাৎ ডি বাই এডি মাইনাস বিসি মাইনাস বি বাই এডি মাইনাস বিসি মাইনাস সি বাই এডি মাইনাস বিসি এ বাই এডি মাইনাস বিসি। সো দিস ইজ দ্য ইনভার্স। এবার এটা কি আমাদের গ্রুপের মধ্যে লাই করছে? করবে, বিকজ এডি মাইনাস বিসি হচ্ছে একটা নন জিরো রিয়েল নাম্বার, ডি এবিসিডি সবাই হচ্ছে নন জিরো রিয়েল নাম্বার, তার মানে এদের যে ফ্র্যাকশনটা আছে সেটাও হচ্ছে একটা নন জিরো রিয়েল নাম্বার। এমন হতে পারে যে আউট অফ দ্য 1 is 0 but still it is a real number. So inverse কিন্তু exist করছে for every element and it is a member of G. So therefore inverse exists. তার মানে আমরা যখন এই Gটাকে একটা মডিফাইড স্ট্রাকচার করলাম, যেখানে আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেস তুলে নিলাম, সেখানে গিয়ে আমরা একটা গ্রুপ পেলাম, বাট অফকোর্স দিস ইজ এ নন কমিউটেটিভ গ্রুপ বা নন অ্যাবেলিয়ান গ্রুপ। সো এই গ্রুপটা কিন্তু G ইজ এ নন কমিউটেটিভ গ্রুপ। নন কমিউটেটিভ গ্রুপ কেন? নন কমিউটেটিভ বিকজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট ইন জেনারেল কমিউটেটিভ। যে কোনো দুটো ম্যাট্রিক্স নিয়ে দেখে নিতে পারো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট ইন জেনারেল কমিউটেটিভ, মানে নন কমিউটেটিভ বলতেই হবে। এই জি এর একটা স্পেশাল নাম আছে, জিটাকে আমরা বলে থাকি জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2 ওভার R, এবং এটাকে আমরা ডিনোট করে থাকি GL2R বলে। জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2 ওভার R। নাও জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2 ওভার R তো বলেইছি, এর সাথে আরেকটা জিনিস অ্যাড করা যায়, সেটা হলো যদি জি স্ট্রাকচারটাকে আরেকটু মডিফাই করি। জি তো ছিল আমার সেট অফ ম্যাট্রিসেস এ বি সি ডি ফর্মের, যেখানে এ বি সি ডি গুলো হলো রিয়েল নাম্বারস অ্যান্ড এডি মাইনাস বিসি হচ্ছে নন জিরো। এবারে জি প্রাইমটাকে আমি একটু চেঞ্জ করে বললাম ইকুয়াল টু 1, অর্থাৎ নন জিরো তো বটেই, তার সাথে সাথে এটাকে বলে দিলাম 1। ওকে, এবার ডিটারমিনেন্টটা 1 হয়ে গেল। ডিটারমিনেন্টটা যদি 1 হয়ে যায় তাহলে তো অবশ্যই এটা তো একটা সাবস্ট্রাকচার, তার মানে গ্রুপ তো হবেই, নন কমিউটেটিভ গ্রুপ হবে এটাও। জাস্ট এটার যে নামটা সেটা হলো স্পেশাল লিনিয়ার গ্রুপ, স্পেশাল লিনিয়ার গ্রুপ অফ ডিগ্রি 2, ডিগ্রি 2 বা অর্ডার 2 একই ব্যাপার, ওভার R। এবং এটাকে ডিনোট করি আমরা বাই SL2R। তাহলে GL2R আর SL2R আমাদের দুটো খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল গ্রুপস। এবার এক্ষেত্রে আমি যদি 2টাকে n করে দিই তাহলে অর্ডারটা n হয়ে যাবে। আমি এটা 2তে করেছি, মানে 2x2 ম্যাট্রিক্সে, জাস্ট ব্যাপারটাকে খুব এক্সপ্লিসিটলি বোঝাবার জন্য GLnRও লেখা যায়।
জিএল এনআর মানে সেক্ষেত্রে অর্ডারটা হয়ে যাবে এন, বা এসএল এনআর মানে সেক্ষেত্রে অর্ডারটা হয়ে যাবে এন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওকে, এবার এটাকে আরেকটু মডিফাই করছি, যেখানে আমি স্ট্রাকচারটাকে জি নিয়ে সেটাকে বলছি আর থিটা, এবং সেখানে ম্যাট্রিক্সটাকে আমরা একটু চেঞ্জ করছি, কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, থিটা বিলংস টু আর, আর থিটা বলে আমরা ম্যাট্রিক্সটাকে নিচ্ছি। সেক্ষেত্রে এটা চেক করে দেখতে পারো, it will be a commutative group under matrix multiplication. Okay, it will be a commutative group under matrix multiplication. এই কমিউটেটিভ গ্রুপটাকে আমরা বলবো স্পেশাল অর্থোগোনাল গ্রুপ অফ ডিগ্রি 2। স্পেশাল অর্থোগোনাল গ্রুপ ডিনোট করব SO2R। SO2R মানে স্পেশাল অর্থোগোনাল গ্রুপ অফ ডিগ্রি 2। স্পেশাল অর্থোগোনাল গ্রুপ অফ ডিগ্রি। ওকে, এটা হবে একটা কমিউটেটিভ গ্রুপ। অফকোর্স আর থিটা মানে এর আইডেন্টিটি এলিমেন্টটা হবে R0 1001। R0 করলেই কিন্তু 0 ডিগ্রিতেই কিন্তু ওটা 1001 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। আর আর থিটার ইনভার্স হবে R of minus theta। এগুলো একটু চেক করে নেবে। I keep it as an assignment. I keep it as an assignment to check how the special orthogonal group of degree 2 forms a commutative group under matrix multiplication. কমিউটেটিভিটিটাও এক্ষেত্রে চেক করতে হবে। কিভাবে চেক করা যাবে? আর থিটা আমি একটা ম্যাট্রিক্স নেব, আর ফাই আর একটা ম্যাট্রিক্স নেব, দুটোই এরকম ট্রিগোনোমেট্রিক্যাল ম্যাট্রিক্সেস হবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব, অ্যাপ্লাই করব ট্রিগোনোমেট্রিক্যাল ফর্মুলাস, দিয়ে দেখব যে আর থিটা আর ফাই ইজ ইকুয়াল টু আর ফাই আর থিটা হচ্ছে না। So that is also an assignment to check whether r theta r phi equals to r phi r theta or not. So take it as an assignment. Okay. So next যে এক্সাম্পলটা আমি নেব সেটা আবার এতক্ষণ আমি যে এক্সাম্পলগুলো নিচ্ছিলাম সেটা এমনি নর্মাল রিয়েল নাম্বারস হোক কি ম্যাট্রিক্স হোক কি অন্য কোনো স্ট্রাকচার হোক, আমরা নিচ্ছিলাম হচ্ছে আন্ডার ইনফাইনাইট গ্রুপ ক্যাটাগরি, মানে এরা সবাই হচ্ছে গ্রুপস উইথ ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস ইন ইট। এরপরে আমি একটা ফাইনাইট গ্রুপের এক্সাম্পল দেবো। খুব সিম্পল একটা এক্সাম্পল নিয়ে স্টার্ট করছি, সেটা হলো cube roots of unity. Cube roots of unity. Okay. A group or a set of cube roots of unity. Cube roots of unity bolte the roots of this equation. আমরা জানি যে roots of this equation will be the set 1 omega omega square. Of course কিভাবে বেরোয় ওমেগা কি আমরা সবাই জানি, আমি সেই ডিটেইলসে যাচ্ছি না। এর সাথে সাথে আমরা জানি omega cube equals to 1. Okay, omega is the cube root of unity. এবার এই s এর সাথে I take an operation, এই অপারেশনটাকে বলবো মাল্টিপ্লিকেশন, মানে ইউজুয়াল মাল্টিপ্লিকেশনই হচ্ছে, বিকজ আমরা এগুলোকে কমপ্লেক্স বা রিয়েল নাম্বারসই আছে, মানে মাল্টিপ্লিকেশন নিয়ে আমরা ভাববো যে সেন্সে মাল্টিপ্লিকেশন সেন্স। সো এই গ্রুপটা একটা, এই ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা একটা গ্রুপ ফর্ম করে, একটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করবে। তো এই স্ট্রাকচারটা খুব সিম্পল একটা স্ট্রাকচার, এটাকে আমরা একটা ক্যালি টেবিল বা কম্পোজিশন টেবিলে কীভাবে লেখা যায় সেটাকে আমরা এখানে দেখে নেব। ক্যালি টেবিল অর কম্পোজিশন টেবিল, ঠিক আছে? কম্পোজিশন টেবিল মানে হচ্ছে বাইনারি কম্পোজিশন টেবিল, মানে বাইনারি অপারেশনের আন্ডারে কী কী এলিমেন্টস জেনারেট হচ্ছে সেটাকে আমরা একটা টেবিল আকারে করে দেখে নিতে পারি। যেহেতু এটা ফাইনাইট গ্রুপ সেজন্য এটা খুব ইজিলি দেখা যায়। সো কীভাবে দেখব? আমরা একটা নর্মাল টেবিল আঁকবো, জাস্ট রো ওয়াইজ অ্যান্ড কলাম ওয়াইজ। Diagonally I will keep the operation, and row wise column wise I keep its elements 1 omega omega square in the same alignment, একই অ্যালাইনমেন্টে রাখছি। এইবারে প্রত্যেকটা এখানে যে রো ওয়াইজ যে সামারিটা লিখবো সেটা হবে করেসপন্ডিং রো এলিমেন্টের সাথে কলাম এলিমেন্টসগুলোর কম্পোজিশন, অর্থাৎ বাইনারি অপারেশন। তাহলে রো ওয়াইজ আমার ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে 1, তাহলে 1 এর সাথে কলাম ওয়াইজ 1 ওমেগা ওমেগা স্কোয়ারের কি মাল্টিপ্লিকেশন রেজাল্টেন্ট হচ্ছে সেটা আমরা এখানে লিখবো।
তাহলে 1.1 1 1 ইন্টু ওমেগা ওমেগা 1 ইন্টু ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার, কারণ 1 হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। এইভাবেই আমরা আইডেন্টিটি এলিমেন্টটা খুঁজে পাবো। সিমিলারলি নেক্সট রো ওয়াইজ আমি যদি করি ওমেগা ইন্টু 1 ওমেগা ওমেগা ইন্টু ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার হচ্ছে ওমেগা কিউব উইচ ইজ अगेन 1 ওমেগা স্কোয়ার ইন্টু 1 হচ্ছে ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা হচ্ছে ওমেগা কিউব উইচ ইজ अगेन 1 আর ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 4 তার মানে ওমেগা ইন্টু ওমেগা কিউব তার মানে ওমেগা ইন্টু 1 তার মানে ওমেগা তার মানে এটা আবার ওমেগা। তাহলে এখানে আমাদের ইম্পর্টেন্সটা কোথায়, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে ভিতরে যে এলিমেন্টগুলো জেনারেট হলো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এই সেট এস এরই এলিমেন্টস হয়ে যাচ্ছে, অর্থাৎ দিস ইজ এ বাইনারি অপারেশন। কম্পোজিশন টেবিল থেকেই আমরা পেয়ে যাচ্ছি যে এটা একটা বাইনারি অপারেশন অবশ্যই। এবার শুধু তাই না, দেখছি যে ভালো করে যদি অবজার্ভ করো অ্যালং দি ডায়াগোনাল যদি আমরা অবজার্ভ করি দিস ইজ হ্যাভিং আ সিমেট্রি, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা দেখতাম তাহলে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যেত। ওকে, রো ওমেগা এখানে ওমেগা ওমেগা স্কোয়ার 1, তার মানে সিমেট্রিক্যালি আমরা বলতে পারি এআই জে প্লেস আর এ জে আই প্লেস দুটো হচ্ছে সেম। এবার এই এআই জে মানেই হচ্ছে এআই কম্পোজ এ জে আর এ জে আই মানে হচ্ছে এ জে কম্পোজ এআই। সো এটাও আমরা দেখছি সিমেট্রিক্যালি আছে, অর্থাৎ এটা একটা কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ, কমিউটেটিভিটি আমরা কোত্থেকে পেলাম, আমাদের সিমেট্রিক্যাল স্ট্রাকচার অফ দি টেবিল থেকে। এছাড়া অফকোর্স 1 হচ্ছে আমার আইডেন্টিটি এলিমেন্ট, যেটা বোঝাই যাচ্ছে টেবিল থেকে, বিকজ 1 এর সাথে আমি বাকি এলিমেন্টগুলো যখন প্রোডাক্ট করছি তখন এলিমেন্টগুলোই ফিরে পাচ্ছি। ইনভার্স কিভাবে আমরা দেখব, যেখানে যেখানে 1 পেয়েছি, দেখো 1.1 1 পেয়েছি, ওমেগা ডট ওমেগা স্কোয়ার 1 পেয়েছি আর ওমেগা স্কোয়ার ডট ওমেগাও 1 পেয়েছি, অর্থাৎ কে কার ইনভার্স বুঝতে কিন্তু কোনোভাবেই অসুবিধা হচ্ছে না যদি আইডেন্টিটি এলিমেন্টটা ক্লিয়ার হয়। দেয়ারফর ইট ইজ এ কমিউটেটিভ গ্রুপ এবং এটা কম্পোজিশন টেবিল থেকে খুব সুন্দরভাবে জেনারেট হয়ে গেল। কিন্তু এটা ফাইনাইট গ্রুপসের ক্ষেত্রে ইজিলি পসিবল, ইনফাইনাইট গ্রুপসে এরকম কম্পোজিশন টেবিল তো অফকোর্স নট পসিবল। নেক্সট এক্সাম্পলটাতে চলে যাচ্ছি, সেটা আরেকটু তাহলে মডিফাই করি। নেক্সট এক্সাম্পলটাতে আমরা নিয়ে নিচ্ছি ফোর্থ রুটস অফ ইউনিটি। ঠিক আছে, কিউব রুট ছিল, এবার হবে রুটস অফ fourth roots of unity, roots of this equation, fourth roots of unity। এটা আমরা জানি যে এই রুটসগুলো হবে হচ্ছে 1 minus 1 I minus 1। ওকে, সো এটা আমরা কম্পোজিশন টেবিল দিয়ে চেক করতে পারি, বাট ইট উইল অলসো ফর্ম এ অ্যাবিলিয়ান গ্রুপ আন্ডার দি সেম মাল্টিপ্লিকেশন অপারেশন। সো এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে। সিম্পল ক্যালিটেবল চেকিং করে নিও, খুব ইজি, সিম্পল ইজি, বলার বেশি কিছু নেই। নেক্সট 9th এক্সাম্পল নিয়ে আমরা এবার ডিল করবো। দ্য 9th এক্সাম্পল, তাহলে আমরা এত দূর এলাম যখন, এবার একটু nth রুটস অফ ইউনিটিটা চেক করে নিই। তাহলে আমরা এবার আসছি nth রুটস অফ ইউনিটি। ওকে, বা বলতে পারি প্রিমিটিভ nth root of unity। সেটা কি বলছি, তো সবাই আমরা জানি যে এটা হচ্ছে অফ দি ইকুয়েশন x টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1। এবার এই রুটসগুলো কীরকম হয় আমি থিটা n বলে লিখছি। থিটা n রুটসটা হয় হচ্ছে cos অফ 2 pi n প্লাস I sin 2 pi n। Okay, n belongs to z plus। 2k pi n হিসেবেও লেখা হয়, যেখানে k রানস ফ্রম, সেটা জেনারেল। আমি থিটা n জাস্ট একটা পার্টিকুলার রুট নিলাম। এমনিতে nth রুট অফ ইউনিট লিখলে আমরা লিখি 2k pi n প্লাস I sin 2k pi n, যেখানে k রানস ফ্রম 1 to n minus 1। কিন্তু আমি এখানে থিটা nটাকে নিয়েছি ওয়ান অফ দ্যাট পার্টিকুলার রুটস, যেটাকে k ইকুয়ালস টু 1 এর জন্য নিয়ে নিয়েছি। ঠিক আছে,
কে ইকুয়ালস টু 1 এর জন্য আমি একটা রুট নিয়ে নিয়েছি এবং সব রুটগুলোকে আমরা সেই রুটের রেসপেক্টে সাজাচ্ছি, যার জন্য আমি প্রিমিটিভ রুট অফ ইউনিটি বললাম। সো এক্ষেত্রে থিটা এন হচ্ছে ওয়ান অফ দ্য রুটস। এবারে থিটা এন টু দি পাওয়ার এন কী হবে? বাই অয়লার্স ফর্মুলা সাইন 2 বাই এন হোল টু দি পাওয়ার এনই হয়ে যায় cos 2 প্লাস আই সাইন 2 সেটা দেখা যাবে। থিটা এনটাকে আমরা বলি প্রিমিটিভ রুট অফ ইউনিটি, ঠিক আছে? প্রিমিটিভ রুট অফ ইউনিটি। তার কারণ হচ্ছে থিটা এন টু দি পাওয়ার এন 1 হবে না ইফ 0 লেস দ্যান এন এটার কারণেই প্রিমিটিভ। অর্থাৎ শুধুমাত্র এটার জন্যই 1, এর থেকে ছোট কোনো কিছুর জন্য কিন্তু 1 হবে না, কোনো পাওয়ারের জন্য কিন্তু 1 হবে না। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ দি প্রিমিটিভ। আমি প্রিমিটিভ রুটটা নিয়ে ডিল করছি, সেটা না করে তুমি এমনি রুট নিয়েও ডিল করতে পারো। সেক্ষেত্রে লিখতে হবে জেনারেল ফর্ম অফ দি রুট cos 2k পাই বাই এন প্লাস আই সাইন 2k পাই বাই এন বলে কে 1 থেকে n-1 অবধি নিতে হবে। অ্যাকচুয়ালি তার যে ফার্স্ট রুটটা সেটাই হলো k ইকুয়ালস টু 1 এর জন্য, যেটা আমি এখানে নিয়েছি এবং দেখাচ্ছি যে সেটাই হচ্ছে একমাত্র প্রিমিটিভ রুট, অর্থাৎ সেটার হোল টু দি পাওয়ার এনই একমাত্র 1 হবে, বাকিগুলো হবে। ওকে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ প্রিমিটিভ। তো যাই হোক, সো আমি সেটটাকে যেটা কনসিডার করছি এক্ষেত্রে সেটা হলো জি ইকুয়ালস টু 1 থিটা এন স্কোয়ার থিটা এন হোল টু দি পাওয়ার n-1, কারণ থিটা এন টু দি পাওয়ার এনই কিন্তু আবার 1, ঠিক আছে? মানে প্রিমিটিভ রুটসের সাহায্যে এটাকে সাজানো হলো এবং এর সাথে অপারেশন যেটা নেব সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বারস, কারণ এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। জি ডট দেখা যাবে জি ডট ইজ আ রুট, দেখা যাবে জি ডট ইজ আ রুট। এর আইডেন্টিটি এলিমেন্টটা হবে 1, কারণ 1 এর সাথে যে কোনো এলিমেন্টের মাল্টিপ্লিকেশন গিভস দ্য সেম এলিমেন্ট ব্যাক। থিটা এন হোল টু দি পাওয়ার আই ইন্টু থিটা এন হোল টু দি পাওয়ার জে হবে থিটা এন হোল টু দি পাওয়ার আই প্লাস জে which belongs to G again, okay, for I, for any I j greater equal to 1 less equal to n-1। আইডেন্টিটি বলা হয়ে গেছে ইনভার্স অফ সে থিটা এন টু দি পাওয়ার জে হবে থিটা এন টু দি পাওয়ার n মাইনাস জে, ইনভার্স হবে থিটা এন টু দি পাওয়ার n মাইনাস জে। তার কারণ এই দুটোকে একসাথে করলে থিটা এন টু দি পাওয়ার n প্রোডাক্টটার ডেফিনেশনে যাবে থিটা এন টু দি পাওয়ার n ইন্টু থিটা এন টু দি পাওয়ার জে n মাইনাস জে ইন্টু থিটা এন টু দি পাওয়ার জেই হবে থিটা এন টু দি পাওয়ার n উইচ ইজ অ্যাকচুয়ালি 1, আগেই আমার জেনারেট করা আছে। সো ওই ডেফিনেশন থেকেই কিন্তু এটা লজিক্যালি চলে আসবে। সো প্রিমিটিভ রুটস অফ ইউনিটি ক্ষেত্রে দিস ইজ হাউ উই প্রুভ ইট ইজ আ রুট। আমি একটু জেনারেলি এটাকে বললাম, এছাড়া রুটস অফ ইউনিটি দিয়েও করতে পারো, জেনারেট করা যায়। নেক্সট আরেকটা সিম্পল গ্রুপ স্ট্রাকচারে চলে আসবো যেটা অফ ইম্পর্টেন্স, সেটাকে আমরা বলি ক্লায়েন্টস-4 গ্রুপ। ক্লায়েন্টস-4 গ্রুপ বা K4 একটা স্পেশাল কাইন্ড অফ এ গ্রুপ where S সেটটাকে আমরা নেব অফ 4 এলিমেন্টস E, A, B, C। আর অপারেশন বা বাইনারি কম্পোজিশনটা কীরকম হবে? বাইনারি কম্পোজিশনে আমরা কম্পোজিশন টেবিল দিয়েই দেখাচ্ছি। E, A, B, C রো ওয়াইজ কলাম ওয়াইজ। আচ্ছা, কম্পোজিশন টেবিল থেকেই বুঝতে পেরে যাবে অপারেশনটা কী হবে। ই হচ্ছে আমার আইডেন্টিটিটা হবে, অর্থাৎ ই এর সাথে আমি যে কোনো এলিমেন্টের কম্পোজ করলে একই এলিমেন্ট ফিরে পাবো। এ এর সাথে এ কে কম্পোজ করলে আমি অলওয়েজ আইডেন্টিটি ফিরে পাবো। সিমিলারলি বি কম্পোজ বি গিভস আইডেন্টিটি, সি কম্পোজ সি গিভস আইডেন্টিটি। স্পেশাল স্ট্রাকচার এটা। নেক্সট, এটা ছাড়া আর কি স্পেশালিটি আছে? এ এর সাথে বি জেনারেট করবে সি, এর সাথে সি জেনারেট করবে বি, মানে এটা রিমেনিং এলিমেন্ট। তাহলে বি এর সাথে এ কি জেনারেট করবে? अगेन দ্য রিমেনিং এলিমেন্ট সি। বি এর সাথে সি জেনারেট করবে এ, সি এর সাথে এ জেনারেট করবে বি, সি এর সাথে বি জেনারেট করবে এ, ইরেসপেক্টিভ অফ দেয়ার অর্ডারিং। অর্থাৎ এ কম্পোজ সি নিচ্ছি বা সি কম্পোজ এ নিচ্ছি, ব্যাপারটা সেম, অর্থাৎ কমিউটেটিভিটি আছে। ওকে, সো দেখো সিমেট্রিক্যালি ডায়াগোনালের এদিক ওদিকটা সেম, ইট ইজ আ সিমেট্রিক স্ট্রাকচার। সো
in the table. So it is an abelian group of order 4. Order 4 মানে এক্ষেত্রে of course order of the set, যেটা আমি আগে ডিফাইন করেছি। Order of an element আমি এখনো ডিফাইন করিনি, পরে আসবো। So this is Klein-Square group. এই Klein-Square গ্রুপটা হচ্ছে খুব important একটা group which will serve as a counter example in various different types of group forms. যে এক্সাম্পলটা কনসিডার করছি এবার, নেক্সট, সেটা হলো Zn. Zn টাকে ডিফাইন করব অ্যাজ সেট অফ অল রেসিডিউ ক্লাসেস বা কংগ্রুয়েন্স ক্লাসেসও বলা যাবে মডিউলো n। ওকে, খুব সিম্পল একটা ক্লাস সিস্টেম। আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বা ইকুইভ্যালেন্স ক্লাস পড়েছি, সেখান থেকেই এটা আসছে Zn স্ট্রাকচারটা। এবার Zn স্ট্রাকচারটাকে একটু ছোট্ট করে বলে নিই যে Zn স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে 0 ক্লাস 1 ক্লাস 2 ক্লাস আপ টু n-1 ক্লাস ফাইনাইট সেট উইথ n এলিমেন্টস। কী করে আসছে? একটা আরবিট্রারি ইন্টিজার a যদি আমি নিয়ে নিই, এই a কে যদি n দিয়ে ডিভাইড করি, ডিভিশন অ্যালগরিদম বলছে যে it will always give us a quotient q and a remainder r such that 0 less equal to r less than n। অর্থাৎ আমি সবসময় পজিটিভ রিমাইন্ডার্স নিয়ে কাজ করি, আরটা হলোই আমার রেজিডিউ। ঠিক আছে, রেজিডিউ অর্থাৎ রিমাইন্ডার। তার মানে যে কোনো ইন্টিজারকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি বাই ডিভিশন অ্যালগরিদম, পজিটিভ অর নেগেটিভ ইন্টিজার। এবার এটার মানে কি? কংগ্রুয়েন্স স্ট্রাকচারের রেসপেক্টে এটার মানে হলো a মাইনাস আর ইকুয়াল টু এন কিউ লিখতে পারি, অর্থাৎ n ডিভাইডস a মাইনাস আর, এটাও লিখতে পারি। অর্থাৎ আমরা কংগ্রুয়েন্সের ডেফিনেশনে যদি চলে যাই, a ইজ কংগ্রুয়েন্ট টু আর মডিউলো n, এটা আমরা লিখতে পারি যদি সবার কংগ্রুয়েন্স স্ট্রাকচার মনে থেকে থাকে। সো এটা খুব ইজিলি বোঝা যায়, a কংগ্রুয়েন্ট টু আর মডিউলো n বাই ডেফিনেশন অফ কংগ্রুয়েন্স আমি এটা লিখলাম। সো এর থেকে আমি একটা ক্লাস স্ট্রাকচার ডিফাইন করব, অর্থাৎ কংগ্রুয়েন্স অ্যাকচুয়ালি একটা ইকুইভ্যালেন্স রিলেশন। কংগ্রুয়েন্স চেক করা অলরেডি হয়তো এটা অলরেডি ডান, যে কংগ্রুয়েন্স রিলেশন ইজ অলওয়েজ এন ইকুইভ্যালেন্স রিলেশন, অর্থাৎ রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। এবং আমরা জানি যে কোনো ইকুইভ্যালেন্স রিলেশন জেনারেট করবে ইকুইভ্যালেন্স ক্লাসেস which separates or breaks the set, partitions the set into union of disjoint equivalence classes, একটা ইকুইভ্যালেন্স রিলেশন যেটা করে থাকে। এবার ইকুইভ্যালেন্স ক্লাস বলতে আমি কি বোঝাই? যদি রো একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়, তাহলে ইকুইভ্যালেন্স ক্লাস এ ক্লাস বলতে আমরা বুঝবো all those elements q belongs to the set such that q is row related to a। ওকে, যেখানে রোটা হলো আমার ইকুইভ্যালেন্স রিলেশনটা। এক্ষেত্রে ইকুইভ্যালেন্স রিলেশনটা কি? কংগ্রুয়েন্স। তার মানে আমি একইভাবে যদি আর ক্লাসের ডেফিনেশন দিই, তাহলে অল দোজ এ বিলংস টু জেড, কারণ আমি আরবিট্রারি ইন্টিজার নিয়েছি, সাচ দ্যাট এ ইজ কংগ্রুয়েন্ট টু আর মডিউলো এন, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ রেজিডিউ ক্লাস বা রিমাইন্ডার ক্লাস মানে সেই ক্লাসটা যেটার মধ্যে সেই সমস্ত ইন্টিজারগুলো আছে যারা এটা স্যাটিসফাই করে। অর্থাৎ ওই রেজিডিউটা যদি আমি ইন্টিজার থেকে মাইনাস করে দিই, তাহলে সেটা ডিভিজিবল বাই n হবে, এইভাবে বলা যায়। সেটা হলো আমার রেজিডিউ ক্লাসের ডেফিনিশন। তার মানে আমার এখানে কটা রেজিডিউ আছে? যদি আমি n দিয়ে ডিভাইড করি, আমার nটা রেজিডিউ আছে 0 থেকে n-1 অবধি, আর এর ভ্যালুগুলো হবে ইন্টিজার 0 থেকে n-1 অবধি, মানে nটা রেজিডিউ আছে। তার মানে আমি nটা রেজিডিউ ক্লাসেস পাবো, কারণ আমরা জানি যে ইকুইভ্যালেন্স রিলেশন which is congruence relation in this case disjointly or partitions the set into disjoint equivalence classes। এখানে ইকুইভ্যালেন্স ক্লাসগুলো হবে n-খানা, সেগুলো হলো Zn এর মেম্বার্স, এক একটা রেজিডিউ ক্লাস 0 ক্লাস থেকে শুরু করে n-1। 0 ক্লাস মানে হচ্ছে those which are divisible by n, those integers। 1 ক্লাস মানে হচ্ছে those integers which when divided by n gives residue or remainder 1, and এইভাবে চলতে থাকে। n ক্লাসটা কি হয়? n ক্লাস মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 0 ক্লাস, কারণ
এনকে যদি আমি এন দিয়ে ডিভাইড করি তাহলে সেটা কিন্তু আমাকে 0 ফেরত দেবে, বা n প্লাস 1 ক্লাস ইজ ইকুইভ্যালেন্ট টু ক্লাস 1। মানে n প্লাস 1কে যদি আমি n দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার হবে 1। n প্লাস 2 ক্লাস হচ্ছে ক্লাস 2, অর্থাৎ n এর থেকে বড় যারা আছে, n এবং n এর থেকে বড় যারা আছে তাদেরকেও কিন্তু আমরা এই ক্লাসের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। সো এইভাবেই আমরা ডিফাইন করে থাকি Zn ক্লাসগুলোকে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে এখানে গ্রুপ স্ট্রাকচার আনা। সো এখানে আমি একটা অপারেশন জেনারেট করব প্লাস n। এবার এই অপারেশনটাকে প্লাস n বলার মানেই হচ্ছে এটা হচ্ছে কংগ্রুয়েন্স অ্যাডিশন, ঠিক আছে? কংগ্রুয়েন্স অ্যাডিশন, এটা কিন্তু ইউজুয়াল অ্যাডিশন না, এটা হলো কংগ্রুয়েন্স অ্যাডিশন। ব্যাপারটা শুধু এটা, কংগ্রুয়েন্স অ্যাডিশন। সো দেখা যাক কংগ্রুয়েন্স অ্যাডিশনটা কিরকম হয়। বলছি, ডিফাইন করছি, দুটো কংগ্রুয়েন্স ক্লাস অ্যাডিশন হবে a প্লাস বি ইন্টিজার অ্যাডিশনের হোল ক্লাস। এ আর বি তো দুটো ইন্টিজার, তাহলে a প্লাস বিও একটা ইন্টিজার, তার যে ক্লাসটা সেটাই হবে আমার কংগ্রুয়েন্স অ্যাডিশন ক্লাস ফর অল a ক্লাস বি ক্লাস বিলংস টু z। এবার আমাকে দেখতে হবে যে এটা ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন না, এরা কিন্তু সবাই রেসিডিউ ক্লাস। সেটা দেখার জন্য আমি নিয়ে নিলাম 4টে ক্লাস a b c d such that এর মধ্যে দুটো ক্লাস ইকুয়াল, a ক্লাস ইকুয়াল টু c ক্লাস, b ক্লাস ইকুয়াল টু d ক্লাস। ওকে, এবার a ক্লাস ইকুয়াল টু c ক্লাস মানে কি? a ক্লাসটা কি? ওপরে ডেফিনেশন টিক মারা ডেফিনেশন আছে r ক্লাসের, a কংগ্রুয়েন্ট টু r মডিউলো n, অর্থাৎ a ক্লাস হচ্ছে যারা সেই সমস্ত ইন্টিজাররা যারা এর সাথে কংগ্রুয়েন্ট মডিউলো n। c ক্লাস হচ্ছে সেই ইন্টিজারগুলো যারা c এর সাথে কংগ্রুয়েন্ট এবং তাদেরকে সমান বলা হয়েছে কারণ সেই ইন্টিজার ক্লাসটা সমান। ওকে, মানে সেখান থেকে আমরা বলতে পারি যে n ডিভাইডস a মাইনাস c, আবার n ডিভাইডস b মাইনাস d। কেন? কংগ্রুয়েন্স ক্লাস দুটো সমান, তার মানে আমরা বলতে পারি যে ইন্টিজার্সগুলো সেম, অর্থাৎ a কংগ্রুয়েন্ট বা a ইকুয়াল টু c মানে হচ্ছে there is some x integer such that x is congruent to c, again x is congruent to a modulo n। ইন্টিজার ক্লাসটা সেম কারণ এই ক্লাস দুটো সেম, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা বলতে পারি c congruent to a modulo n। c congruent to a modulo n মানেই হচ্ছে n divides a minus হয়ে গেল। এবার n ডিভাইডস a মাইনাস c আবার n ডিভাইডস b মাইনাস d, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে n ডিভাইডস দেয়ার সাম, অর্থাৎ which implies n ডিভাইডস a মাইনাস c প্লাস b মাইনাস d, দুটো যোগটাকেও ডিভাইড করে, অর্থাৎ n ডিভাইডস a প্লাস b মাইনাস c প্লাস d। জাস্ট একটু সিম্পল অপারেশন, এভাবেও বলা যায় বা এভাবেও বলা যায়, দুটোই বলা যায়। এখান থেকে আমরা তাহলে কি বুঝলাম? এই দুটোকে যদি ডিভাইড করে সেখান থেকে আবার কংগ্রুয়েন্ট স্ট্রাকচারে ফিরে যাচ্ছি, বলতে পারি a প্লাস বি ইজ কংগ্রুয়েন্ট টু c প্লাস d মডিউলো n বাই ডেফিনেশন অফ কংগ্রুয়েন্স। দুটোর মডিউলো n যদি কংগ্রুয়েন্স হয়, অর্থাৎ সেখান থেকে আমরা এটা বলতে পারি একইভাবে ওপরে বলতে পারি ক্লাস অফ a প্লাস বি ইকুয়ালস টু ক্লাস অফ c প্লাস d, অর্থাৎ এখান থেকে আমাদের কনক্লুশন হবে যে ক্লাস n is well defined binary operation। এবার আমরা দেখব যে অ্যাসোসিয়েটিভিটি খুব ইজিলি হোল্ড করবে, বিকজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইন্টিজারের ক্ষেত্রে হোল্ড করে, তার মানে ইন্টিজার অ্যাডিশন হয়ে যাচ্ছে, তো সুতরাং ইন্টিজারের ক্ষেত্রে হোল্ড করবে মানেই এখানেও হোল্ড করবে। দেখব যে ক্লাস 0টা হচ্ছে আমার আইডেন্টিটি এলিমেন্ট। কেন? বিকজ ক্লাস প্লাস 0 ক্লাস আমি কখনো বার ইউজ করছি, কখনো থার্ড ব্র্যাকেট ইউজ করছি টু মেক ইউ ফেমিলিয়ার,
দুটোর সাথে ফ্যামিলিয়ার করার জন্য, যে আমি বার হিসেবেও লিখতে পারি, ক্লাস বক্স হিসেবেও লিখতে পারি, দুটোই সেম মিনিং, সেটা বোঝাবার জন্য বারবার দুরকমই স্ট্রাকচার ইউজ করে থাকছি। পরবর্তীকালে আমি একভাবেই যাব, কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে লেখা থাকে, সেই জন্য আমি দুটোকেই সাইমালটেনিয়াসলি ইউজ করে যাচ্ছি, যদিও দুটোরই ডেফিনেশন হচ্ছে ক্লাস। তো 0 ক্লাস প্লাস a ক্লাস ইকুয়াল টু a ক্লাস, অফকোর্স প্লাস a, ডেফিনেশনটা উপরে দেওয়া আছে, দেখলেই হয়ে যাবে। আচ্ছা, এবার মাইনাস a ক্লাসটাই হচ্ছে ইনভার্স বাই সিম্পল ইনভার্স স্ট্রাকচার। এবারে মাইনাস বলে তো কিছু অ্যাকচুয়ালি রিমাইন্ডার ক্লাস হয় না। এবার মাইনাস ক্লাস বলতে কি করব, যে কোনো -2 বা -3 যদি বেরিয়ে যায়, তাহলে আমরা সেটা কি করবো, n দিয়ে অ্যাড। -2 রিমাইন্ডার হওয়া মানেই হচ্ছে অ্যাকচুয়ালি রিমাইন্ডারটা হচ্ছে n-2, অর্থাৎ যে ভ্যালুটা দেবে n দিয়ে অ্যাড করার পর। তো মাইনাস এ ওইভাবে আমরা কিন্তু পেয়ে যাবো ইনভার্সটা। পরে যখন কম্পোজিশন টেবিলে যাবো তখন এটা আরো ইজিলি বুঝতে পারবো। ওকে, এবং দেখা যাবে এটা কমিউটেটিভও বটে, বিকজ ইন্টিজার যেহেতু কমিউটেটিভ, সেজন্য জেড স্ট্রাকচারটাও কমিউটেটিভ। অর্থাৎ আমরা এটা খুব ইজিলি দেখাতে পারবো যে Zn plus n is an abelian, খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, সেজন্য এত ডিটেলসে এটাকে স্টাডি করা, পরবর্তীকালে আরও ডিটেলসে এটাকে আমরা প্রায় স্টাডি করে থাকবো। ওকে, নেক্সট Zn ডট n। এবার Zn ডট nটাকে কীভাবে ডিফাইন করব, একই পদ্ধতিতে জাস্ট a ডট b হোল ক্লাস করবো ফর অল a b বিলংস টু Zn। ওকে, জাস্ট ওটাকে একটু মডিফাই করলাম, ক্লাস অফ a ডট b করলাম। অফকোর্স 1 ক্লাসটা হবে আইডেন্টিটি, বাইনারি অপারেশনও হবে, বিকজ উই আর ইন্টিজার যেহেতু বাইনারি অপারেশন, তার মানে ক্লাসটাও বাইনারি অপারেশন হবে, সবই একইভাবে যাবে। জাস্ট যেটা এক্ষেত্রে বলা সম্ভব হবে না সেটা হলো এক্সিস্টেন্স অফ ইনভার্স। ইনভার্স মানে কি? ইনভার্স মানে হচ্ছে এমন দুটো ক্লাস যাদের ক্লাস মাল্টিপ্লিকেশন দেবে ক্লাস 1। ইজ ইট অলওয়েজ পসিবল? আমরা ইন্টিজার্সে আছি, সো ইট ইজ নট অলওয়েজ পসিবল, নট অলওয়েজ পসিবল। সো Zn ডট n কে আমরা কিন্তু বলতে পারবো না a b, নট a b। কখন গ্রুপ বলবো তার একটা ডিটেল স্টাডি আমরা নেক্সট লেকচারে করব। এই লেকচারে আর করছি না, সেটা নেক্সট লেকচারে করব। এই লেকচারে আমি যেটা দেখাবো সেটা হলো জাস্ট Zn এর একটা কম্পোজিশন টেবিল। আমি এখানে জাস্ট এটা দিয়েই শেষ করব। Z তো খুব সিম্পল, Z3 প্লাস 3। আচ্ছা, সবসময় যদি প্লাস 3 না লিখি, প্লাস লিখি, এরপর থেকে কিন্তু বুঝে যাবে যে এটা ক্লাস অ্যাডিশন। আমি প্লাস 3টা লিখছি জাস্ট টু ডিফারেন্সিয়েট বিটুইন ইউজুয়াল অ্যাডিশন অ্যান্ড ক্লাস অ্যাডিশন। তাহলে Z3তে আমাদের মেম্বার কারা? 0, 1 আর 2 ক্লাস। আমি আগেই বলেছি 3 মানে হচ্ছে 3 দিয়ে ডিভাইড করে যে রিমাইন্ডার ক্লাসগুলো হয়। রিমাইন্ডার কী কী হতে পারে? 3টে রিমাইন্ডার হতে পারে, মানে ক্লাসও 3টে হতে পারে। এবার এটা দিয়ে আমরা একটা কম্পোজিশন টেবিল করছি। ক্লাস 3, 0 ক্লাস, 1 ক্লাস, 2 ক্লাস, 0 ক্লাস, 1 ক্লাস, 2 ক্লাস। অর্থাৎ 0 ক্লাসের সাথে যারা যারা অ্যাডেড হবে একই ক্লাস ফেরত হবে। 1 প্লাস 1 ক্লাস দেবে হচ্ছে ক্লাস 2, 1 প্লাস 2 ক্লাস মানে হচ্ছে 3 ক্লাস, দুটো যোগ কর। আবার 3 ক্লাস মানে ইকুইভ্যালেন্ট টু 0 ক্লাস। কেন? বিকজ 3কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডার হয়ে যায় 0, তার মানে এটা অ্যাকচুয়ালি 0 ক্লাসের সাথে কোইনসাইড করে যাবে। নেক্সট 2 প্লাস 1 ক্লাস মানে আবার এটা 0 ক্লাস বাই দি সেম অপারেশন। আর লাস্ট আমরা দেখছি ক্লাস 2 প্লাস ক্লাস 2 মানে কিন্তু ক্লাস অফ 2 প্লাস 2 মানে ক্লাস 4। 4 হয়তো Z3-র মধ্যে নেই, কিন্তু এটা তো 3 এর থেকে বড়, তার মানে এটা আবার আমি 3 দিয়ে ডিভাইড করবো, দিয়ে যে ক্লাসটাতে রিডিউস হবে সেই ক্লাসটা হবে ক্লাস 1। মানে 4 ক্লাস ইজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু ক্লাস 1 ইন Z3, মানে এটা আবার ক্লাস 1 দিয়ে দেবে। অফকোর্স এটা অ্যাবেলিয়ান বাই দি সিমেট্রি অফ দি ম্যাট্রিক্স অফ দি টেবিল। তার মানে হচ্ছে আমার 2 এর থেকে বেশি ক্লাসের ইন্টিজার হলেও সেটা অ্যাকচুয়ালি এই রিমাইন্ডার ক্লাসের মধ্যেই লাই করবে বাই দি স্ট্রাকচারাল কন্ডিশন, যে আমি একটা নাম্বারকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, তার মানে তার এই কটা রিমাইন্ডারের বাইরে তার রিমাইন্ডার হতেই পারে না। এবং যদি তার রিমাইন্ডার এর থেকে বড় হয়, তাহলে আমি এটাকে আবার n দিয়ে ডিভাইড করতে পারবো। তার মানে আবার এটাকে n দিয়ে ডিভাইড করলে আমি
এই 0 থেকে n-1 এর মধ্যেই কোনো না কোনো রেসিডিউর মধ্যে ফেলে দিতে পারবো, তার মানে কোনো না কোনো রেসিডিউ ক্লাসের মধ্যে সেই ইন্টিজারটাকে আমি ঢুকিয়ে দিতে পারবো। সো এটা হলো আমার কম্পোজিশন টেবিলটা। এছাড়াও Z6 এর কম্পোজিশন টেবিলটাও তোমরা নিজেরা কনস্ট্রাক্ট করে দেখতে পারো, একটু বড় হবে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। প্র্যাকটিস করলে it will give you an idea of how the class system is working. নেক্সট যে এক্সাম্পলটা কনসিডার করছি সেটা আমি অলরেডি মোটিভেশনাল এক্সাম্পলস দেওয়ার সময় ডিসকাস করেছিলাম অন 3 এলিমেন্টস। ইট ইজ কল্ড সিমেট্রি গ্রুপ Sn। আমি S3-র ওপরে এটা একটা ছোট্ট এক্সাম্পল আমি কনসিডার করেছিলাম। তো এটা বলার আগে আমি জাস্ট একটা ছোট্ট সিগনিফিকেন্স বলছি, সেটা হচ্ছে যে যদি X একটা নন এমটি সেট হয়, জাস্ট একটা নোট যদি বলে থাকি, যদি X একটা নন এমটি সেট হয় আর Sx যদি সেট অফ অল বাইজেক্টিভ ম্যাপিংস হয়, সেট অফ অল বাইজেক্টিভ ম্যাপিংস অন X, বা বলতে পারবো of X onto itself, ওকে, বা আমি এটা বলতে পারি of X onto itself। সেটা যদি হয় তাহলে Sx composition একটা বাইনারি অপারেশন will form a group, এই গ্রুপটার একটা নাম আছে, এই গ্রুপটাকে আমরা বলি পারমুটেশন গ্রুপ। সেট অফ অল বাইজেক্টিভ ম্যাপিংস এর আন্ডারে যে গ্রুপটা ফর্ম হয় সেটাকে আমরা পারমুটেশন গ্রুপ বলি। অফকোর্স এটা গ্রুপ হবে, সে ফর এক্সাম্পল আমি যদি দুটো বাইজেক্টিভ ম্যাপিংস নিই F আর G, তাহলে F কম্পোজ Gও একটা বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিংস হচ্ছে অ্যাসোসিয়েটিভ, দ্যাট ইজ F কম্পোজ G কম্পোজ H is equal to F কম্পোজ G কম্পোজ H for all F G H belongs to Sx। আইডেন্টিটি ম্যাপিং হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, যার সাথে ম্যাপিং করলে the function remains unaltered, and F compose F inverse equals to identity equals to F inverse composed F, যেখানে F inverse is also a bijective mapping if F is a bijective mapping. So এগুলো বাইজেক্টিভ ম্যাপিংস এর প্রপার্টি থেকেই আসবে ফ্রম ফাংশন চ্যাপ্টার। সো সেখান থেকে এগুলো সমস্ত প্রুফস গুলো পসিবল হবে। বাট আমার কাছে এটা ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ দ্য মোটিভেশন এগেনস্ট সিমেট্রিক গ্রুপ কনস্ট্রাকশন। পারমুটেশন গ্রুপ বলতে আমরা সেট অফ অল বাইজেক্টিভ ম্যাপিংস এর গ্রুপটাই বুঝি, এবং এটা যে কোনো আরবিট্রারি সেটের ওপরে কিন্তু আমি ডিফাইন করেছি। সো আমি আগের বারও বলেছিলাম মোটিভেশনাল এক্সাম্পলস দেওয়ার সময়তে যে ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং আর এনরিচড প্রপার্টি অফ দিজ অ্যাক্সিওমস। এই অ্যাক্সিওমগুলো বা প্রপার্টিটার পার্সপেক্টিভটা, মানে গ্রুপ থিওরি পড়ার পার্সপেক্টিভটাই এখানে পাল্টে যায়, যে এটা খুব একটা এনরিচ স্টাডি হয়ে যাচ্ছে। সেখান দিয়ে আমি সিমেট্রিক গ্রুপের ডেফিনিশনে আসছি। নাও সিমেট্রিক গ্রুপ যখন আমি বলবো, আমি আগে তিনটে এলিমেন্ট নিয়ে ডিনোট করেছিলাম, এখন আমি জেনারেল সিমেট্রিক গ্রুপটা ডিনোট করছি। S let S be the set of n elements 1, 2 up to n. Okay? Sn তাকে বলছি set of all bijections, set of all bijections of S to S. Honest মানে হচ্ছে set of all permutations বলতে পারো বা bijections বলতে পারো, ব্যাপারটা equivalent, set of all bijections from S to S. The binary composition that I will consider here, যে বাইনারি কম্পোজিশনটা কনসিডার করব সেটা হলো
compose, composition of two functions, composition of two functions. Composition of two functions. Okay. Fine. So, কত রকমের বাইজেকশনস হতে পারে? কত রকমের বাইজেকশনস হতে পারে? পারমিউটেশনস থেকে এটা বলা যায় যে অর্ডার অফ Sn is factorial n. Order of Sn is factorial n. Okay. খুব ইজিলি এটা বলা যেতে পারে যদি আমার S to S একটা ম্যাপিং হয়, S to S সেট অফ অল বাইজেকশনস আমি ডিফাইন করছি, এদিকে আমার nটা এলিমেন্ট আছে, এদিকেও আমার nটা এলিমেন্ট আছে, তাহলে 1 1 onto ফাংশন, ইনজেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্টিভ, তার মানে 1 1 কত জায়গায় যেতে পারে? 1 to n, মানে 1 এর অপশনস হচ্ছে n অপশনস। 2 কোথায় কোথায় যেতে পারে? 2, কিন্তু আর 1 এর অপশনটা যেতে পারবে না, বিকজ এটা 1 to 1 ফাংশন। তাহলে 2 এর কাছে কটা অপশন আছে? n-1টা রেস্ট অফ দি অপশনস। এইভাবে যদি চলতে থাকে তাহলে টোটাল নাম্বার অফ অপশনস হয়ে যায় n into n-1 into n-2, lastly 3 2 1, which is nothing but factorial। এবার এইখান থেকেই কিন্তু এই অবজারভেশনটা আসছে যে অর্ডার অফ Sn হচ্ছে ফ্যাক্টোরিয়াল। মানে আমার টোটাল নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য গ্রুপ হবে n ফ্যাক্টোরিয়াল। ওকে, নাও ডেমনস্ট্রেশনটা কিভাবে করব একটু যদি মনে করো, তাহলে আমরা যখন S3 বা সেট অফ অল বাইজেকশনস অন 1 2 3 করেছিলাম, তখন যেটা করেছিলাম সেটা খুব সিম্পলি হয়ে গেছিল, বিকজ সেটা জাস্ট 3টে এলিমেন্টের উপরে ছিল, 6টা এলিমেন্ট আমরা ইজিলি বার করে ফেলেছিলাম। এক্ষেত্রে জেনারেল কিভাবে করব, আমরা একটা ডেমনস্ট্রেশন নিচ্ছি, একটা আলফা ডিফাইন করছি ইন দ্য ফলোইং ওয়ে। আলফাটা কি? আমার ওই ম্যাপিংটা, যে ম্যাপিংটার আন্ডারে ডিস্ট্রিবিউট হচ্ছে 1 to n। ওকে, সো কিভাবে করব? আলফাটাকে নিলাম such a mapping such that 1 goes to alpha of 1। আমি জানি না আলফা অফ 1টা কি ভ্যালু, আমি জাস্ট জানি যে আলফাটা হচ্ছে একটা ম্যাপিং যার আন্ডারে এই ট্রান্সফরমেশনটা বা চেঞ্জটা হচ্ছে। n goes to alpha n, অর্থাৎ আলফা আইটা হচ্ছে ইমেজ অফ i আন্ডার আলফা, যেখানে আইটা হচ্ছে 1 2 up to so that is the mapping। এবার এই ম্যাপিংটাকে আমরা একটা ম্যাট্রিক্স নোটেশনে রিপ্রেজেন্ট করব, ম্যাট্রিক্স নোটেশনে রিপ্রেজেন্ট করব। সেই নোটেশনটা হচ্ছে ইনস্টেড অফ রাইটিং লাইক দ্যাট, যেটা আমরা আগে করেছিলাম, f0 নিচ্ছি, 1 goes to 1 2 goes to 2, এইভাবে আমরা 6টা এলিমেন্ট ডিফাইন করেছিলাম, সেই f0 f1 f2 গুলোই কিন্তু এখানে আলফা। ঠিক আছে, ইচ ম্যাপিং, এক একটা ম্যাপিংকে আমরা আলফা বলছি। আমি জানি না আলফাটা কি, কোন ম্যাপিংটা, আলফাটা হচ্ছে একটা জেনারেল ম্যাপিং। এবার এক্ষেত্রে আমরা এলিমেন্টসগুলোকে কীভাবে লিখব? ম্যাট্রিক্স ফর্মে, মানে এই জিনিসটা আরও ইজি হয়ে যায় লেখাটা ইন ম্যাট্রিক্স নোটেশন। সো ফ্রম নাও অনওয়ার্ডস আমরা ম্যাট্রিক্স নোটেশনেই কিন্তু পারমুটেশন গ্রুপকে লিখব। এটা হচ্ছে ম্যাট্রিক্স নোটেশন অফ রাইটিং। ম্যাট্রিক্স নোটেশনটা কিছুই না, জাস্ট ফার্স্ট রোতে আমরা প্রি ইমেজগুলো রেখেছি, আর সেকেন্ড রোতে আমরা তার ইমেজগুলো রেখেছি। ওকে, সো দিস ইজ দ্য ম্যাট্রিক্স নোটেশন অফ দ্য গ্রুপ Sn। নাও কম্পোজের আন্ডারে আমরা কিভাবে ডিফাইন করব? ইফ আলফা ইজ সাচ এ ম্যাপিং 1 to n, alpha 1 alpha 2 alpha n, and beta is another mapping 1 to n, beta 1 beta 2
beta n, then alpha compose beta কে define করব as alpha of beta 1, alpha of beta 2, alpha of beta n. This is the definition of composition under which Sn compose forms a group. Sn compose forms a group, not in general commutative, non-commutative group, okay? Forms a the group form করবে এর পারমুটেশন গ্রুপ আমরা এই ধরনের গ্রুপকে পারমুটেশন গ্রুপ বা সিমেট্রিক গ্রুপ বলে থাকি। এবার S3 স্ট্রাকচারটা আমরা অলরেডি কিন্তু ক্রিয়েট করে ফেলেছি, সেজন্য S3 স্ট্রাকচারটাতে আমি এখন আর যাচ্ছি না। বাট এই পারমুটেশন গ্রুপস কিন্তু একটা বড় চ্যাপ্টার, আমরা সেই পারমুটেশন গ্রুপসটাকে পুরো ডিটেলসে কিন্তু পরে স্টাডি করব। এখন আমরা পারমুটেশন গ্রুপটার স্ট্রাকচারাল ভিউ পয়েন্টে শুধু দেখলাম ইন জেনারেল স্ট্রাকচারটা অন Sn, আর আমরা মোটিভেশনাল স্ট্রাকচারটা কিন্তু আগেই স্টাডি করেছি এবং দেখেছি যে কীভাবে ওটা গ্রুপ ফর্ম করে, বাইনারি কম্পোজিশন হয় এবং অ্যাসোসিয়েটিভ তো হবে, কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ, সো উই হ্যাভ সিন দোজ থিংস, ওকে। আমি প্রিভিয়াসলি এক্সাম্পল Zn আন্ডার ক্লাস n ডিসকাস করেছি। Zn আন্ডার ডট nটা হবে না একটা গ্রুপ, সেই কনক্লুশন আমার দেওয়া ছিল, কিন্তু এখন আমি যে এক্সাম্পলটা কনস্ট্রাক্ট করব সেটা হচ্ছে when will Zn form a group under multiplication of classes. ক্লাস মাল্টিপ্লিকেশনটা কিন্তু অলরেডি ডিফাইন করেছি as class A dot n class B হচ্ছে class of AB for all class A class B belongs to Zn. এটা একটা well defined binary operation হবে। আমি অলরেডি ক্লাসের রেসপেক্টে well defined binary operation কিভাবে চেক করে আমি দেখিয়ে দিয়েছি। সিমিলার ওয়েতে ইউ ক্যান अगेन চেক ইট। নাও এর আইডেন্টিটি এলিমেন্ট পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নেই। যেখানে সমস্যাটা হচ্ছে সেটা বলেছিলাম ইনভার্সের এক্সিস্টেন্স। ফার্স্ট একটা ক্লাস নিলাম জিরো ক্লাস Zn এর মেম্বার, বাট ডাজ জিরো ক্লাস হ্যাজ অ্যান ইনভার্স আছে? কি বলেছি? ক্লাস 1 হচ্ছিল ওর আইডেন্টিটি, তার মানে এমন দুটো ক্লাস যাদের প্রোডাক্টটা বোথ ওয়ে gives identity class, that is class 1 যদি হয়, then class B কে বলবো is inverse of class A or vice versa। কিন্তু এটা জিরোর ক্ষেত্রে পসিবল নয়, বিকজ ক্লাস A ডট ক্লাস 0 মানে অলওয়েজ A ডট 0, A আর 0 হচ্ছে ইন্টিজার্স, তাদের প্রোডাক্ট হচ্ছে ক্লাস 0। So it can never be equal to class 1 for any A. Therefore, class 0 has no inverse. So first of all, আমাকে ক্লাস 0টাকে বাদ দিতে হবে। ওকে, সো ডটের রেসপেক্টে যদি গ্রুপ ফর্ম হতে হয় তাহলে সেটা হবে ফর অনলি নন জিরো এলিমেন্টস অফ Z। ক্লাস 0 ক্ষেত্রে কিন্তু হবে। তার মানে ফার্স্ট অফ অল আমি এই কনক্লুশনটাতে চলে এলাম, therefore Zn has inverse for only those class A such that class A not equal to class A. First of all এই কনক্লুশনটা কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, নাও will Zn minus the set class 0 comma dot n, আমি বারবার বলেছি ডট n এর জায়গায় ডট লেখাই যেতে পারে, ডট nটা জাস্ট সিগনিফাই করার জন্য এটা যে আমরা এখানে ক্লাস মাল্টিপ্লিকেশন করছি, নর্মাল মাল্টিপ্লিকেশন নয়। আমার বাইনারি অপারেশনের ডেফিনেশনটা কিন্তু উপরে দেওয়া আছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট ডেফিনেশন আদার দ্যান মাল্টিপ্লিকেশন, যা হচ্ছে ক্লাসের মধ্যে ইকুইভ্যালেন্স ক্লাস। সো আমার এবার দেখার দায়িত্ব কি যে will this
be a group? Next question. Okay. So for this the answer is again no. এটা গ্রুপ হতে গেলে কি হবে? এটা গ্রুপ হওয়া মানে কি, যে আমার কাছে যদি দুটো ক্লাস থাকে, নন জিরো ক্লাস অফকোর্স, তাদের আমাকে প্রোডাক্টটা হতে হবে বোথ ওয়ে ইকুইভ্যালেন্ট টু ক্লাস। অর্থাৎ এটা হওয়া মানে এবি ক্লাসটাতে হতে হবে ইকুইভ্যালেন্ট টু ক্লাস 1, দেন অনলি আমি বলবো যে বি ইজ দি ইনভার্স অফ এ আর এ ইজ দি ইনভার্স অফ বি। ওকে, এবি ক্লাসটা ইকুইভ্যালেন্ট টু ক্লাস। আগে কিন্তু এরকম ধরনের ক্লাস এবং কংগ্রুয়েন্সের অলরেডি অনেক চর্চা হয়েছে। তো সেখান থেকে এটা কি সবসময় বলা যায়? ইজ ইট অলওয়েজ ট্রু ফর এনি এবি? I will say no. It is only true for those AB if and only if GCD of AN equals to 1. এটা তখনই সত্যি যদি GCD of AN will be equal to 1. Then only this is true. If and only. So my conclusion is Zn minus class C dot n is a group if and only GCD of A comma n equals to 1. Very very important observation. Very very important observation. এবার আমরা এটাকে প্রুফ করার চেষ্টা করি। Let us prove this. Okay. So GCD ওটা প্রমাণ করতে গেলে আমাকে GCDটা বুঝতে হবে। GCD of two numbers বলতে কি বোঝায়? HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ টু নাম্বারস বোঝায়। তো সেটার মানে কি? মানেটা হচ্ছে যদি আমরা একটা নাম্বার নিই ডি, ডিটাকে বলছি জিসিডি। কখন ডিটাকে বলবো জিসিডি? গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি? ফার্স্ট অফ অল ডি এ কে এবং বি কে ডিভাইড করবে। ডিভিজিবিলিটি এটা নোটেশন, ডি ডিভাইডস এ, ডি ডিভাইডস বি। ডিভাইড করবে কারণ ফ্যাক্টর তো। শুধু তাই না, কমন ফ্যাক্টর, এটার মানে হয়ে গেল কমন ডিভাইজার। দুজনকেই যে ডিভাইড করে, অর্থাৎ কমন ডিভাইজার। শুধু কমন ডিভাইজার তো নয়, গ্রেটেস্ট কমন ডিভাইজার। তাহলে গ্রেটেস্ট হতে গেলে কি হতে হবে? বলছি যে যদি দেয়ার এক্সিস্ট সি such that C divides A, C divides B. যদি C একটা কমন ডিভাইজার হয় আদার দ্যান D, C not equals to D suppose, C D ছাড়াও আরেকটা কমন ডিভাইজার থাকতেই পারে আমার। ওকে, সো যদি আরেকটা কমন ডিভাইজার আমি পাই, D কে কিন্তু আমরা গ্রেটেস্ট বলেছি, অর্থাৎ অন্য যে কোনো কমন ডিভাইজার কিন্তু D এর থেকে ছোট হবে। শুধু তাই না, if there exists C such that this, then C divides D and C of course less equal to D। এটা বলা বাহুল্য যে C যদি D কে ডিভাইড করে তাহলে C less equal to D হবে, মানে ইকুয়াল হবে অথবা ছোট হতে পারে। তার মানে কি? ডিটা হয়ে গেল গ্রেটেস্ট, মানে D এর থেকে কিন্তু C যদি একটা কমন ডিভাইজার নিয়েও নিই সেটা কিন্তু ছোটই হবে, এবং সেটা শুধু ছোটই হবে না, সেটা D কে ডিভাইডও করবে। ACF তোমরা খুবই প্রচুর বার করেছো। এমনি নর্মালি আমরা ACF ডিভাইড করে করে অ্যারিথমেটিকে বার করি। এক্ষেত্রে ইউক্লিডিয়ান অ্যালগরিদম শেখানো হয়। ইউক্লিডিয়ান অ্যালগরিদম হ্যাজ অলরেডি বিন ডান, করা হয়ে গেছে, আমার ওটার প্রয়োজন নেই। আমার জাস্ট এখান থেকে একটা জিসিডি থিওরি আছে, সেটার প্রয়োজন আছে। সে থিওরিটা বলছে যে যদি এরকম একটা জিসিডি পাওয়া যায় দুটো নাম্বারে, তাহলে ডিকে আমরা সবসময় AU প্লাস BB আকারে লিখতে পারি, যেখানে U আর B হচ্ছে সার্টেন ইন্টিজার। ঠিক আছে, তার মানে ইন্টিজার UBর জন্য D কে সবসময় আমরা AU প্লাস BB আকারে লিখতে পারি। এবার রিলেটিভলি প্রাইম ইন্টিজার্স হলে জিসিডিটা কি হবে? রিলেটিভলি প্রাইম ইন্টিজার্স হলে জিসিডিটা হবে 1, কারণ তাদের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা হচ্ছে 1, আর কোনো ফ্যাক্টর নেই, সেজন্যই তারা প্রাইম ফিচার।
সেক্ষেত্রে এই ইউ প্লাস বিভি ইকুয়াল টু কী হবে 1। জাস্ট আমাদের এইটুকু জানলেই কিন্তু এই সিচুয়েশনটা ওভারকাম করা যায়। সো দিস ইজ দ্য অনলি ফ্যাক্ট অফ জিসিডি দ্যাট উই শুড নো, আমাদের জানতে। এটা ছাড়া আর কোনো জানার কিছু প্রয়োজন নেই। এবারে আমরা যে থিওরিটা একবার রিকালেক্ট করে দিই, আমরা এই থিওরিটা প্রুভ করতে চাইছি যে Zn minus 0 class সেটটা dot n টা গ্রুপ হবে if and only GCD of an is 1. ওকে, এবারে এটা কি? এটা হচ্ছে অফকোর্স একটা ক্লাস অফ Zn। এই এটা হচ্ছে অফকোর্স একটা ক্লাস অফ Zn। এটা হচ্ছে একটা ইন্টিজার যার ক্লাসটা Zn এ বিলং করে, আর এ হচ্ছে নন জিরো। অফকোর্স নন জিরো ক্লাস, কারণ জিরোটা আমি বাদ দিয়ে দিয়েছি, বলা দরকারও নেই। এ হচ্ছে একটা ক্লাস অফ Zn মাইনাস জিরো, যে গ্রুপটা আমি নিয়েছি বা যে সেটটা আমি নিয়েছি। এবার জিসিডি আমরা দেখি তাহলে কী হয়। তো ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন, ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন মানে আমরা কীভাবে প্রমাণটা করি? আমরা ফার্স্টে একটা সাইড কনস্ট্রাক্ট করি, অন্য সাইডটা প্রমাণ করি। কীভাবে প্রমাণ করবো? ধরে নিচ্ছি এ বি Zn মাইনাস অফকোর্স প্লাস, আমরা আগেই বার করেছি, such that a dot in b equals to class 1 equals to b dot in। ওকে, এখানে আমরা ক্লাসে নন জিরো ক্লাস ধরে নিচ্ছি। বি এর ব্যাপারে আমি কিছু জানি না, কারণ বিটা একটা ইনভার্স, যদিও এটা অফকোর্স জিরোর মধ্যে থাকবে না, সেটাই কাম্য, কিন্তু স্টিল আমার এখানে এটাই নোন, বিটা আমার ইনভার্স। সো বিটা যদিও Zn এর মধ্যে নিলেই হয়ে যায়, মানে আমরা দেখবো বি ক্লাসটা কি। আমি বি ক্লাসটা আমি এখানে আমি এ ক্লাস দিয়ে স্টার্ট করি। বি ক্লাসটার ব্যাপারে তো আমি কিছু জানি না, তো আমি নিলাম শুধু এ ক্লাস বিলংস টু জেড, বি ক্লাসটা তার ইনভার্স। সো এখান থেকে আমরা ডেফিনেশন লাগালে কি আসে? দেন ক্লাস অফ এ বি ইকুয়ালস টু ক্লাস অফ 1। এটার মানে কি? যদি দুটো ক্লাস সমান হয় তাহলে দুটো ক্লাসের যে ডিফারেন্সটা সেটা হবে ডিভিজিবল বাই n। এটা খুব সিম্পলিও বলা যায়, আমার অন্য কোনো কনক্লুশনের অন্য কোনো প্রুফের দরকার নেই। আমি ক্লাস 1টাকে এক সাইডে নিয়ে এলাম, এ বি মাইনাস ক্লাস এ বি মাইনাস ক্লাস 1, ক্লাস অফ এ বি মাইনাস 1 হলো ক্লাস অফ এ বি মাইনাস 1। এটা আমি ক্লাস অ্যাডিশন করেছি, যেখানে এই 1টাকে আমি বোথ এন্ডসে -1 দিয়ে অ্যাড করেছি। সো এটা আমি এ মাইনাস 1 ক্লাসটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 0 ক্লাস। এবার যে কোনো ক্লাস যদি ইকুইভ্যালেন্ট টু 0 ক্লাস হয় তাহলে সেটা অফকোর্স ডিভিজিবল বাই n ইন্টিজার হবে। এভাবেও কিন্তু ব্যাপারটা লিখতে পারি, নট এ প্রবলেম বোঝার জন্য। যদিও ডিফাইন ডেফিনেশনটা অলরেডি দেওয়া আছে, স্টিল আই ক্যান থিঙ্ক লাইক দিস অলসো, এইভাবে লিখতে পারি। তো n ডিভাইড এ বি মাইনাস 1 হলো, সেটার মানেটা কি? এ বি মাইনাস 1 ইকুয়ালস টু n টাইমস অফ, এটা হচ্ছে ডেফিনেশন অফ ডিভিজিবিলিটি। যদি একটা নাম্বারকে ডিভাইড করে, তার মানে বড় নাম্বারটা হচ্ছে সেই নাম্বারটা এবং আরেকটা ইন্টিজারের প্রোডাক্ট। এটা হচ্ছে একটা ফ্যাক্টর অফ এবি মাইনাস। এখান থেকে কি কনক্লুশন এলো? এ বি মাইনাস এন আর ইকুয়ালস টু 1। এবার ইন্টিজারে চলে এসছে, আর ক্লাসে নেই, ক্লাস থেকে বেরিয়ে চলে এসে ইন্টিজারের মধ্যে ডিল করছে। তাহলে আমরা এটাকে আবার এ বি প্লাস এন এস ইকুয়াল টু 1 বলতে পারি, যেখানে আরটাকে আমি ইকুয়াল টু মাইনাস এস নিয়ে নিলাম, ইন্টিজারটাকে জাস্ট একটা নেগেটিভলি চেঞ্জ করলাম। তাহলে এই যে কনক্লুশনটা এলাম, এই কনক্লুশনটাই কিন্তু জিসিডির কনক্লুশন, যেটা আমি উপরে লিখেছিলাম যে জিসিডি হলে এ ইউ প্লাস বিবি ইকুয়াল টু ডি হবে, বা এ ইউ প্লাস বিবি ইকুয়াল টু ডি মানেই হচ্ছে এ বি হচ্ছে জিসিডিটা টু। সো এখান থেকে আমরা কনক্লুশনে এলাম জিসিডি অফ এ এন হচ্ছে 1। কেন বলো? কারণ বিটা আর এসটা আমার কাছে আননোন, এদের জিসিডি আমি নিতে পারবো না। বিটা আর এসটা হচ্ছে এনি ইন্টিজার,
কিন্তু এ আর এনটা হচ্ছে আমার কাছে নোন। এ হচ্ছে আমার জেড মাইনাস জিরো ক্লাসের মেম্বার, আর এন আমার কাছে নন ফিক্সড ইন্টিজার। সুতরাং এখানে যে দুটো ইন্টিজারের জিসিডি আমরা কনসিডার করব সেই দুটো হচ্ছে এ আর বি। তাহলে এখানে আমরা কি নিলাম? আমরা নিলাম যে যদি একটা ইনভার্স বি এক্সিস্ট করতে হয় তাহলে জিসিডি অফ এ এন দ্য নিড টু বি ওয়াই। ইনভার্স এক্সিস্টেন্স দিয়ে স্টার্ট করেছিলাম ক্লাসে ডট ক্লাস বি ইকুয়াল টু 1 দিয়ে, এবং পেলাম জিসিডি অফ এ এন টা। কনভার্সলি এবারে লেট জিসিডি অফ এ এন ইজ 1। তাহলে সেখান থেকে আমরা there exists br belongs to z such that এটা কি করে পাচ্ছি? জিসিডির ওই ডেফিনেশন থেকে, যে ডেফিনেশনটা আমি আগেই দিয়েছি এবং তার যে কনক্লুশন প্রপার্টি সেটাও বলে রেখেছি, ab প্লাস nr ইকুয়ালস টু 1। সেখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা বলতে পারি n ডিভাইডস ab মাইনাস 1। ওকে, সেখান থেকে আমরা বলতে পারি ab কংগ্রুয়েন্ট টু 1 মডিউলো n। সেখান থেকে আমরা বলতে পারি ক্লাস অফ এবি ইকুয়ালস টু ক্লাস অফ 1। এসব ডেফিনেশন আগেই আমাদের বলা আছে। এখান থেকে আমরা এটা বলতে পারি যে ক্লাস অফ এ ডট এন ক্লাস অফ বি ইকুয়াল টু 1 ইকুয়ালস টু ক্লাস অফ বি ডট এন ক্লাস অফ এ। কম্পিটিভিটি অফ ইন্টিজার্স থেকে এটা ক্লিয়ারলি পসিবল। এবার এখানে একটা প্রশ্ন অ্যারাইজ করছে যে এবি আমার কাছে নোন, বিকজ আমি জিসিডি অফ এ নিয়ে স্টার্ট করেছি। অফকোর্স এটাকে আমি বলতেই পারি এ হচ্ছে একটা যে কোনো নাম্বার। এবারে এ তো আমার জেডেনের মধ্যেই হবে, তার কোনো মানে নেই। জেডেনের মধ্যে হবে মানে একে হতে হবে 1 to n minus 1 ক্লাসের মধ্যে, বা বি কে হতে হবে 1 to n minus 1 ক্লাসের মধ্যে। এখান থেকে কিন্তু সেটা আমরা বলতে পারছি না। বাট আমি আগেও বলেছি যে এ আর বি যদি জেডেনের মেম্বার না হয় তাহলে আমরা গ্রেটার দ্যান এন নিই। এ আর বি হচ্ছে সাম নাম্বার গ্রেটার দ্যান, সাপোজ জেড 3তে আছি আর এ হচ্ছে ক্লাস 15 আর বি হচ্ছে ক্লাস 20। ঠিক আছে, সেটা যদি হয় তাহলে আমি কী বলেছি কী করবো? এন দিয়ে ডিভাইড করবো, দিয়ে ওটাকে রিডিউস করবো টু ইটস রিমাইন্ডার। এন দিয়ে ডিভাইড করবো এবং রিডিউস করবো টু ইটস রিমাইন্ডার, কারণ আমরা জানি যে এনি ক্লাস ইজ কংগ্রুয়েন্ট টু ইটস রিমাইন্ডার ক্লাস, বা এনি ক্লাস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য corresponding remainder class when divided by the fixed integer। ফিক্সড ইন্টিজার ডিভাইড করলে সেটা আলটিমেটলি রিমাইন্ডার ক্লাসে চলে যাচ্ছে। সেই জন্য এ আর বি আলটিমেটলি যেতে জেড এন এর মধ্যে দেবে। আই হোপ আমি এটা ক্লিয়ার করতে পারলাম। না, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, সাপোজ আমি জেড 3তে আছি কিন্তু আমার ক্লাস এটা এসছে ক্লাস 15, তাহলে এটা ইকুয়াল টু কি ক্লাস হবে? ক্লাস 0। কেন? কারণ 3 ডিভাইডস 15, মানে 15কে আমি 3 দিয়ে ডিভাইড করলে সেটা ডিভিজিবল হয়ে যাচ্ছে, ইকুইভ্যালেন্ট টু ক্লাস 0 হচ্ছে। বা আমি একটা ক্লাস বি নিলাম সাপোজ 16, তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু ক্লাস 1। বা আমি একটা ক্লাস নিলাম ক্লাস সি, ধরো 23 ক্লাস, তার মানে এটা ইকুইভ্যালেন্ট টু 3 দিয়ে ডিভাইড করলে 3 7 যা 21, তার মানে ক্লাস 2 এর সাথে এটা ইকুইভ্যালেন্ট। ওকে, বা আমি আরেকটা ক্লাস নিচ্ছি ক্লাস অফ 24, তার মানে 3 8 যা 24, মানে এটা ক্লাস 0 এর সাথে ইকুইভ্যালেন্ট ইন Z3 যদি আমার বেসিক, যদি আমার Z3 জায়গায় Z4 হয় তাহলে তুমি 4 দিয়ে প্লাস 15টাকে ডিভাইড করবে, তখন সেক্ষেত্রে কিন্তু এটা ক্লাস 3 এর সাথে কোইনসাইড করবে, বিকজ 4 3 যা 12, তার মানে রিমাইন্ডার থাকবে ক্লাস 3, সেক্ষেত্রে কিন্তু ক্লাসটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে একটা বড় নাম্বার, বড় ইন্টিজার যদি আমার এইখানে চলে আসে তাহলে সেটাকে রিডিউস করাটা কিন্তু আমার কাছে কোনো রকমের প্রবলেম নয়। সুতরাং এইটা এসে গেল মানেই কিন্তু ইনভার্স এক্সিস্ট করবে। ওকে, রেস্ট অফ দ্য পার্ট ইজ অবটেনেবল। সো আমরা যে কনক্লুশনটা কিন্তু করলাম সেটা হলো যে আমরা কোন ধরনের স্ট্রাকচার ডিফাইন করলে সেটা একটা গ্রুপ হয়, সেটাকে আমরা একটা নতুন নাম দিচ্ছি ইউএন। ইউএনটাকে বলছি সেই সমস্ত ক্লাস যেগুলো জেডেন মাইনাস ক্লাস 0তে আছে, অর্থাৎ নন জিরো ক্লাসেস অফ জেডেন, such that GCD of an equals to 1। তাহলে UN আন্ডার ডট
ডট এন, আগেই ডট এন আমাদের কিন্তু ডিফাইন করা আছে। ফর্মস এ কমিউটেটিভ গ্রুপ, ফর্মস এ কমিউটেটিভ গ্রুপ। এবং অর্ডার অফ ইউএন মানে অর্ডার অফ জেড এন কিন্তু খুব সোজা, অর্ডার অফ জেড এন মানে এন, তিনটা রিমেম্বার। অর্ডার অফ ইউএন কি হবে, ইকুয়াল টু হবে ফাই এন। ফাই এনটা কি, ফাই এনটা হচ্ছে নাম্বার অফ ইন্টিজার্স, নাম্বার অফ ইন্টিজার্স লেস দ্যান এন অ্যান্ড প্রাইম কি, কারণ আমরা জিসিডি রিলেটিভলি প্রাইম ইন্টিজার্সগুলো নিয়েছি, তার মানে ফাইন, ফাইনটাকে আমরা বলে থাকি অয়েলার্স ফাই ফাংশনস, যেটা নাম্বার থিওরিতে আমরা পড়েও থাকি, অয়েলার্স ফাই ফাংশন। একটা এর আন্ডারে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটাকে আমি নিচ্ছি n ইকুয়াল টু 7, ওকে, n ইকুয়াল টু 7 অর্থাৎ u7, u7 এ কারা আছে, u7 এ হচ্ছে সেই সমস্ত সেট যারা z7 মাইনাস 0 তে আছে এবং জিসিডি অফ, আমি লিখছি তাও, ক্লাস A belongs to z7 minus plus 0 such that GCD of A7 হচ্ছে 1, মানে 7 এর সাথে রিলেটিভলি প্রাইম। এবার দেখো 7 ইটসেলফ একটা প্রাইম নাম্বার, তার মানে এর সাথে রিলেটিভলি প্রাইম মানে সবাই ক্লাস 1 2 3 4 5 6 সবাই হচ্ছে রিলেটিভলি প্রাইম। অর্থাৎ z7 মাইনাস 0 ক্লাসের সমস্ত মেম্বারগুলি কিন্তু এই মেম্বার হবে। কিন্তু যদি আমি একটা নন প্রাইম ইন্টিজার নিই, মানে 8 নিই, u8 যদি কনসিডার করি, সেক্ষেত্রে কিন্তু ক্লাসেস z8 থেকে আমরা নেব 0 নেব না, such that GCD of A8 হচ্ছে 1। A8 1 মানে কি, সেই সমস্ত z8 এর মেম্বার, এই z8 এর মেম্বার কারা, ক্লাস 1 থেকে ক্লাস 7, তাদের এখানে কনস্ট্রাকশন নেওয়া যাবে যারা 8 এর সাথে রিলেটিভলি, মানে 1 ক্লাস তো অলওয়েজ দেয়ার, ঠিক আছে, রিলেটিভলি প্রাইম মানে 1 সবসময় থাকবে, 1 8 এর সাথে রিলেটিভলি প্রাইম, 2 কি রিলেটিভলি প্রাইম, 3 রিলেটিভলি প্রাইম, ইয়েস, 4 রিলেটিভলি প্রাইম টু 8, নো, 5 ইয়েস, 6 নো, 7 ইয়েস। সো দিজ আর দি মেম্বার্স, এরাই হচ্ছে একমাত্র মেম্বার যারা লেস দ্যান এন আর লেস দ্যান 8 আর প্রাইম টু 8। এইভাবে আমরা u8 কে কনস্ট্রাক্ট করব। এবারে শুধু কনস্ট্রাক্টই করব না, আমরা u8 কে এবার কম্পোজিশন টেবিল বা ক্যারি টেবিল দিয়ে একটু দেখিয়ে নেব যে কীরকম দেখতে হবে। u8 তাহলে উপরে কারা আছে, ক্লাস 1 ক্লাস 3 ক্লাস 5 ক্লাস 7, ক্লাস 1 3 5 7 ডটের আন্ডারে মানে প্রোডাক্ট। আমরা জানি প্রোডাক্টের আন্ডারে আমার শুধু ইনভার্সটা নিয়ে চিন্তা ছিল, আইডেন্টিটি অবধি কিন্তু সব আছে, সুতরাং গ্রুপ তো হয়ে গেছে। এবারে গ্রুপের মেম্বার্সগুলোকে আমরা দেখছি কীভাবে আমরা করব। তো 1 ক্লাস হচ্ছে আইডেন্টিটি, কারণ 1 ক্লাসের সাথে যে কোনো ক্লাসের প্রোডাক্ট করলে সেটা সেই ক্লাসটাকেই, তাহলে 1 ক্লাসের সাথে 1 ক্লাসের প্রোডাক্ট, 3 ক্লাস 5 ক্লাস আর 7 ক্লাসের প্রোডাক্ট হচ্ছে ইটসেলফ। আবার কলম ওয়াইজও করি, কলম ওয়াইজও 1 এর সাথে 3 এর প্রোডাক্ট হচ্ছে 3 5 7। নেক্সট এবার আমরা রো ওয়াইজ যাচ্ছি, 3 ইন্টু 3 মানে হচ্ছে ক্লাস 9, 3 ইন্টু 3 হচ্ছে ক্লাস 9, ক্লাস ক্লাস ডট 8ই বলছি কিন্তু ডট এন বলে ডিনোট করি। ক্লাস 9 কি u8 এর মেম্বার, অফকোর্স ইয়েস। ক্লাস 9 কে আমরা কিভাবে লিখতে পারি, 8 দিয়ে 9 কে ডিভাইড করলে সেটা ইকুইভ্যালেন্ট টু ক্লাস 1 হয়ে যায়, অর্থাৎ ক্লাস 1। 3 ইন্টু 15, 3.85 হচ্ছে 15, 8 টু দ্য 16, তার মানে 8 1 যা 8, মানে এটা ক্লাস 7 এর সাথে 3.7 হচ্ছে 21, তাহলে 8 টু দ্য 16, মানে 21, ভালো করে বলি, 3.87 ক্লাস মানে হচ্ছে ক্লাস অফ 21, ক্লাস অফ 21 মানে হচ্ছে রিমাইন্ডার ক্লাসটা কি 8 দিয়ে ডিভাইড করলে 8 টু দ্য 16, অর্থাৎ ক্লাস 5, সো ক্লাস 5, ঠিক আছে। এবার আবার 5 3 যা 15, 3 5 যা হবে কনক্লুশন, 5 3 ও তাই হবে কনক্লুশন। 5 5 5 5 25 ক্লাস ইকুইভ্যালেন্ট টু ক্লাস 1 আন্ডার 8, 8 দিয়ে ডিভাইড করলে 8 3 যা 24 হয়, মানে এটা 1 ক্লাস। 5 7 আর 7, 5 7 যা 35, তার মানে 5 7 35,
ঠিক আছে, 8 4 যা 32, তাহলে ক্লাস 3 এর সাথে 7 3 7 3 যা 21, তার মানে ওটা ওই আবার ওই ক্লাস 5, 7 5 যা 35 আবার ওই ক্লাস 3, আর 7 7 49, 8 দিয়ে ডিভাইড করলে 6 8 যা 48, তার মানে এটা ক্লাস 1 এর সাথে। এই ব্যাপারটা যদি কেউ বুঝতে পেরে যাও, ইউ আর ডান। এটা হলো জাস্ট আমি এই ক্লাসটাকে ইকুইভ্যালেন্ট উইথ রিমাইন্ডার ক্লাস করছি আফটার ডিভাইডিং বাই দি করেসপন্ডিং এনটা এখানে 8। এবার এই কম্পোজিশন লেভেল থেকে খুব ইজিলি এটা বোঝা যাচ্ছে যে এটা একটা বাইনারি অপারেশন, কারণ ওই মেম্বারগুলোই ফেরত আসছে। শুধু তাই নয়, এটা সিমেট্রিক অ্যাবাভ দি ডায়াগোনাল, সিমেট্রিক একটা ম্যাট্রিক্স ফর্মেশন, তার মানে এটা একটা কমিউটেটিভ গ্রুপ। বাইনারি অপোজিশন কাউন্টেটিভ গ্রুপ অ্যাসোসিয়েটিভ তো হোল্ড করবেই, বিকজ ইন্টিজারে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে, তার মানে ক্লাস ইন্টিজারও অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করবে। আইডেন্টিটি আমি আগেই বলে দিয়েছি 1, দেখাও যাচ্ছে যে আইডেন্টিটি ক্লাস হচ্ছে 1। ইনভার্স ক্লাসগুলো কোনগুলো খুব ভালো করে অবজার্ভ করলে দেখতে পারবে যে আমরা কি জানি যে একটা ক্লাস তখন ইনভার্স হবে যদি আমরা বলবো যে এ ডট দ্যাট ক্লাস, দুটো ক্লাসের প্রোডাক্টটা ক্লাস 1 এর সাথে ইকুয়াল। তার মানে 3 এর ইনভার্স হচ্ছে 3, 5 এর ইনভার্স হচ্ছে 5, 7 এর ইনভার্স হচ্ছে 7, এবং সেটা এখানে ডায়াগোনালি দেখলেও বোঝা যাচ্ছে। ওকে, কমিউটেটিভ মানে সেটা বোথ এন্ড, মানে ওইরকম দেখার কোনো জায়গায় আর বাঁচে না। সো ডায়াগোনালি আমরা দেখতে পাচ্ছি ক্লাস 1 গুলো পেয়ে যাচ্ছি, তার মানে এখানে হচ্ছে অল আর সেলফ ইনভার্স। 3 হচ্ছে ইনভার্স অফ ইটসেলফ, 5 হচ্ছে ইনভার্স অফ ইটসেলফ, 7 হচ্ছে ইনভার্স অফ ইটসেলফ, 1 তো অফকোর্স ইনভার্স অফ ইটসেলফ। সো ইনভার্স এলিমেন্টগুলো কিন্তু আমরা দেখতে পেলাম। ওকে, সো ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার ইউএল। এই কিছু এক্সাম্পলস আমি ডিসকাস করলাম, কিছু মানে বেশ কিছু। নেক্সট আমরা এবার এলিমেন্টারি প্রপার্টিজ অফ গ্রুপসে চলে যাবো আমাদের নেক্সট লেকচারে। প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু ডিফারেন্ট এবং প্রত্যেকটা এক্সাম্পল ইকুয়ালি ইম্পর্টেন্ট, কীভাবে কম্বিনেশনগুলো হচ্ছে।